গুড ইভিনিং এভরিওয়ান। এই মুহূর্তে যারা ক্লাসে যুক্ত আছো আমাকে একটু কনফার্ম করবে আমি অডিবল এবং ভিজিবল কিনা। হ্যাঁ ম্যাম, ইউ আর অডিবল। ওকে, ওকে। আচ্ছা, তো যেটা বলার সবার প্রথমে ক্লাস শুরু করার আগে কিছু বেসিক থিংস যেগুলো একটু আলোচনা করার, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো আমরা আজকে প্রাইমারি টেটের যে সিডিপি পোর্শনটা আছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির যে পোর্শনটা, তার একটা ছোট্ট ডেমো ক্লাস নিয়ে এসেছি। সিডিপির ক্ষেত্রে কি পড়তে হবে না কি পড়তে হবে না পড়তে হবে বা কিভাবে এগোবো আমরা সিডিপি নিয়ে, তার একটা ছোট্ট আলোচনা প্রথমে আমি একটু করে নেব তোমাদের সাথে। এখানে যারা আজকে আমার সাথে প্রথম পরিচিত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলি, এখানে যদিও অনেক আছে যারা আমার পুরনো স্টুডেন্ট, আবার কিছু জন আছো তোমরা নতুন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলি যে আমি দীপিকা মন্ডল আমার নাম, এবং আমি কিন্তু এখানে সিডিপি পড়াই ইএমএস একাডেমিতে। তো সিডিপি পড়ার ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই অনেকের মধ্যেই একটা কনফিউশন কাজ করে, ভয় কাজ করে। আমি আমার প্রত্যেক স্টুডেন্টের সাথেই এই বিষয়টা আলোচনা করি ক্লাস শুরু করার আগে, যে সিডিপির ক্ষেত্রে একটা কনফিউশন, ভয়, এটা খুব বেসিক জিনিস যেটা আমি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে আগেও শুনে এসেছি, ইভেন এখনো হয়তো শুনবো। তোমাদের মধ্যে থেকে অনেকেই হয়তো বলবে যে একটা কনফিউশন ক্রিয়েট হয় বা কোশ্চেন আনসার করতে গেলে একই রকম মনে হয়। তো এটা ভীষণ একটা কমন সমস্যা যেটা আমরা প্রত্যেকেই সিডিপি পড়ার ক্ষেত্রে ফেস করে থাকি। তো এটা নিয়ে ভয়ের কিছু নেই। অ্যাকচুয়ালি বিষয়টা যেটা, সেটা হচ্ছে সিডিপি টপিক গুলোকে ভীষণ ভালো করে যদি আমরা বুঝে বুঝে পড়ি, দেখো তোমরা প্রত্যেকেই হয়তো কম বেশি জানো, যারা একেবারেই হয়তো সিডিপি কোনোদিন পড়োনি তাদের একটা ধারণা আছে যে মূলত আমরা এখানে চাইল্ড ডেভেলপমেন্ট অর্থাৎ শিশুর বিকাশ নিয়ে আলোচনা করি। এবং শিশুর বিকাশ পুরোটাই এই যে সিডিপিতে আমরা যা যা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত বিষয়সমূহ পাবো, সবটাই কিন্তু শিশুর বিকাশের সাথে রিলেটেড। ঠিক আছে, সবটাই কিন্তু আমরা পাবো শিশুর বিকাশের সাথে রিলেটেড। এবং এই শিশুর বিকাশ আহ কিভাবে হয় তার তো একটা বিস্তারিত আলোচনা সিডিপিতে আমরা পাই, তবে বিকাশের ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট ক্ষেত্র কাজ করে। কিভাবে বিকাশটা হয় সেক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে শুনতে এবং বুঝতে পারবে। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে সিডিপির ক্ষেত্রে যে কনফিউশন বা ভয়, কিছু বলছো কেউ? হ্যাঁ, তো সিডিপির ক্ষেত্রে যে কনফিউশন বা ভয় কাজ করে আমাদের মধ্যে, সেই ভয়টাকে প্রথমেই কাটিয়ে ফেলতে হবে এবং মনে রাখতে হবে প্রত্যেকটা টপিককে কিন্তু ভীষণ ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। অনেকেই আছো যারা প্রচুর নোটস পত্র কালেক্ট করো, আমি আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, এরকম প্রচুর মানুষজন আছো, তোমাদের মধ্যেই হয়তো আছো কেউ কেউ যারা ভাবো নোটস পত্র অনেক বই খাতা আমি কালেক্ট করে নিলাম, বাট মুখস্থ করে গেলাম, বুঝতে পারলাম না, তাহলে কিন্তু সিডিপিতে কখনোই স্কোর করতে পারবে না। সিডিপিতে স্কোর করার জন্য সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট, বিষয়বস্তুগুলোকে ভীষণ ভালো করে খুঁটিয়ে পড়া এবং বোঝা। শুধু কিন্তু পড়লে হবে না, আমরা মূলত সাইকোলজিক্যাল পার্ট আলোচনা করছি যখন, বিষয়টা কিন্তু আমার কাছে সবার প্রথম বোধগম্য হতে হবে, এবং সিডিপি কিন্তু বুঝতে পারলে ভীষণ রকম ভাবে স্কোরিং। ঠিক আছে। আচ্ছা, কারণ যদি কোনো জিজ্ঞাসা থাকে সিডিপির বিষয় আমার কাছে করতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা স্টার্ট করব। কারো কি কোনো জিজ্ঞাসা আছে সিডিপি সংক্রান্ত? আচ্ছা, ক্লাসটা স্টার্ট করার ম্যাম আগে আপনি কি ম্যাম আপনি কি প্র্যাকটিস ব্যাচের ক্লাসটা নেবেন তা নন্দিতা ম্যাম নেবেন? দেখো মূলত যেটা হয়, নন্দিতা ম্যাম এবং আমি দুজনেই সিডিপি পড়াই এখানে, এবং সিলেবাস যেহেতু অনেকটা সেক্ষেত্রে ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, এখন প্র্যাকটিস ব্যাচ কে করাবে সেটা সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। এটা জাস্ট একটা ডেমো ক্লাস। এখানে আমি কিভাবে আমরা আগামী দিনে সিলেবাস নিয়ে এগোবো সেটা আমি আলোচনা করব, এবং আহ বাকি প্র্যাকটিস ব্যাচ কবে কি হবে, কে কোন টিচার নেবেন, এগুলো আমি এখনই বলতে পারছি না। এই ইনফরমেশন গুলো জানতে হলে একটু স্যারের সাথে কথা বলে নেবে, বুঝতে পারলে? এই ইনফরমেশন গুলো স্যার ভালো করে বলে দিতে পারবেন, এবং আমাদের গ্রুপ আছে জানো, গ্রুপে সব রকম ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা কথা, প্রথম দিন ক্লাস করে অনেকেরই মনে হতে পারে না কিভাবে এগোবো, যেটা খুব আমাদের প্রথমে একটা গোল সেট করা উচিত। তো যে কোনো সাবজেক্টে যখন আমরা পড়ছি,
একটা সিলেবাস ভিত্তিক বিষয় যখন নিয়ে আমরা এগোচ্ছি, তার একটা গোল সেট করে নেওয়া উচিত যে আমি সিলেবাসটা কিভাবে কমপ্লিট করব বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করব। সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি ক্লাসে, আমি বেসিক্যালি আমার ক্লাসে যেটা করি, আমি প্রত্যেকটা টপিক ধরে বিস্তারিত আলোচনা করি এবং আমি নিজস্ব কিছু নোটস অবশ্যই তোমাদের প্রোভাইড করব, যেখানে কিন্তু একদম ডিটেলসে বিষয়বস্তু লেখা থাকবে। তো সুতরাং সেই নোটসটা ফলো করে এবং ক্লাসে অবশ্যই প্রত্যেকে চেষ্টা করবে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার, কারণ লাইভ ক্লাসে যেভাবে পড়াশোনাটা সম্ভব হয় সেটা রেকর্ডিং দেখে হয় না, সেটা প্রত্যেকেই জানো যে আমরা বোর ফিল করি রেকর্ডিং শুনতে। তো লাইভ ক্লাসে আমরা যেভাবে ইন্টারাক্ট করতে পারি সেটা রেকর্ডিং এ হয় না। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো লাইভ ক্লাসটা জয়েন করবে, আর অবশ্যই যে নোটস পত্র প্রোভাইড করা হবে সেটা ফলো করবে, এবং শুধু নোটস নয়, টপিক ওয়াইজ যে প্র্যাকটিসের একটা বিষয় থাকে। আমি একটাই কথা বলি, আমাদের যেমন ডিটেলস পড়তে হবে তার সাথে কিন্তু কোয়েশ্চেন আনসারও প্র্যাকটিস করতে হবে, দুটোই কিন্তু ইকুয়ালি করতে হবে। আমি এটা কখনোই বলবো না শুধু নোটস পড়ো বই পড়ো তাতেই তুমি পাস করবে, সেটা যেমন নয়, তেমনি অনেকে আছো প্র্যাকটিস সেট কিনে শুধুমাত্র প্র্যাকটিস করো, ডিটেল পড়াতে ইন্টারেস্টেড নও। অনেকে সিডিপি পড়তে বোর ফিল করে, সেক্ষেত্রে তারা ডিটেলস জানতে চায় না, তারা ভাবে আমি কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করি তাহলেই আমি প্রিপেয়ার হয়ে যাব। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তো আমাদের যেমন একদিকে ডিটেল পড়তে হবে, একই সাথে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে কিন্তু তুমি একটা নিজের প্রিপারেশনকে 100% বলতে পারবে। আদারওয়াইজ কিন্তু সেই প্রিপারেশন কখনোই যথাযথ হবে না পরীক্ষায় স্কোর করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমি চলে যাব আজকে আমার যে টপিক। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে যদি পড়ানোর মাঝখানে কোথাও মনে হয় কোনো প্রশ্ন হচ্ছে বা বুঝতে পারছি না ম্যাম, অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? আচ্ছা, আমার আজকের যেটা আলোচনার বিষয়, প্রথম দিন আমি খুব জটিল কঠিন বিষয় জেনারেলি রাখি না স্টুডেন্টদের সামনে। আমি চেষ্টা করি একটা সহজ বিষয়কে সহজভাবে উপস্থাপন করার, কারণ যাতে কারোর মধ্যে যদি ভয় থেকে থাকে সেটা কেটে যায়, এটা আমার উদ্দেশ্য। আচ্ছা, তো আজকে আমার যেটা আলোচ্য বিষয় যেটা হচ্ছে, আমরা সিডিপি তে যেটা পড়ি এতক্ষণ বলে আসলাম চাইল্ড ডেভেলপমেন্ট পড়ে থাকি, এবং সিডিপির প্রত্যেকটা টপিক কিন্তু শিশুর বিকাশের সাথে রিলেটেড। আমরা কম বেশি প্রত্যেকেই হয়তো একটু একটু জানি। তো এই যে শিশুর বিকাশের সাথে তো রিলেটেড প্রত্যেকটা জিনিস যা যা আছে আমাদের সিলেবাসে, বলতে গেলে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি শুরু হয় বিকাশ দিয়ে, শেষও হয় বিকাশ দিয়ে। তো এই যে শিশুর বিকাশ, আমি বিকাশ আলোচনা করব না, বিকাশ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে, দেখবে একটা শিশু জন্মানোর সময় একরকম থাকে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তার মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। এই যে পরিবর্তন, অর্থাৎ তুমি ধীরে ধীরে ম্যাচিওর্ড হও। তুমি কোনো কাজকে, আমি সহজভাবে বললে যেটা বলি, কোনো কাজকে একটা সময় বয়স অল্প থাকার দরুন যেভাবে করতে, বয়স বৃদ্ধির সাথে সাথে সেই কাজে তোমার কিন্তু পরিপক্কতা আসে, তোমার মধ্যে ম্যাচিউরিটি আসে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই যে ম্যাচিউরিটি আসছে, পরিপক্কতা আসছে, বা রেদার আরো সহজভাবে বললে, আমি আগে একটা কাজ যেভাবে করতাম এখন আরো ভালোভাবে করতে পারি, এটা কিন্তু তোমার বিকাশ হচ্ছে। এবং যে পরিপক্কতার কথা আমরা বলি সেটাকে আমরা বলি পরিণমন। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমার বিকাশ তো হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে, আমি ম্যাচিওর্ড হচ্ছি, আমি গুণগত মান, আমার কোনো ক্ষমতা যে গুণগত মান সেটা বৃদ্ধি পাচ্ছে। এই যে কর্মক্ষমতা বা আমার মধ্যেকার গুণের বিকাশ ঘটছে, বৃদ্ধি পাচ্ছে, এই কর্মক্ষমতার পরিবর্তনের জন্য দায়ী কে কেউ বলতে পারবে? ভীষণ একটা বেসিক কোয়েশ্চেন এটা, যে তোমার যে বিকাশ হচ্ছে বা তোমার মধ্যেকার গুণগত পরিবর্তন যে আসছে, এই পরিবর্তনের জন্য দায়ী কে? দেখি কার কেমন কমন সেন্স কে বলতে পারে নিজের কমন সেন্স কে কাজে লাগিয়ে। তোমার বিকাশ হচ্ছে কেন বলো তো? যার যেটা মনে হয় নির্দ্বিধায় বলতে পারো। আমার মনে হয় একটু ইন্টারাক্ট করে পড়লে বিষয়গুলো বুঝতে ভালো লাগে, শুনতেও ভালো লাগে ক্লাসটা। তো যদি ভুলও হয় বলো, কোনো অসুবিধা নেই, জড়তা কাটিয়ে উঠতে হবে। আমরা সবাই কিন্তু টিচার হওয়ার স্বপ্ন নিয়ে এসেছি, তো জড়তা থাকলে একেবারেই হবে না। হ্যাঁ রিয়া, বলো, কিছু বলবে? পরিবেশ। আচ্ছা, রিয়া বলছে পরিবেশ। অবশ্যই বিকাশ কেন হয়, আমি যে কোশ্চেনটা জিজ্ঞেস করেছি সেখানে অবশ্যই পরিবেশ দায়ী, পরিবেশ না থাকলে বিকাশ হবে না, পরিবেশ তো অবশ্যই দায়ী। এক হচ্ছে পরিবেশ, আমরা বলে থাকি বিকাশের ক্ষেত্রে পরিবেশ হচ্ছে 50% দায়ী, আর আমার যে জিনগত বৈশিষ্ট্য আমি পিতামাতার সূত্রে যেটা পাই সেটা দায়ী, সেটা অবশ্যই দায়ী। রিয়া একেবারেই ভুল বলেনি।
তবে আরো একটা বিশেষ উপাদান আছে যা তোমার মধ্যে গুণের পরিবর্তন ঘটাতে সাহায্য করে, এবং সেই বিশেষ উপাদানটা হচ্ছে শিখন। মনে রাখবে, বিকাশ তখনই হবে, অবশ্যই পরিবেশ দায়ী, আমার জেনেটিক বৈশিষ্ট্যাবলী যা কিছু আছে সেটা দায়ী, তবে আমি কিন্তু পরিপক্কতা পাচ্ছি, অর্থাৎ আমি শিখছি। আমি প্রতিনিয়ত শিখছি বলেই কিন্তু আমার মধ্যে ম্যাচিউরেশন আসছে। দেখো, আমি যদি একদম ছোটবেলার কথায় চলে যাই, আমরা কিন্তু সবার প্রথম যখন জন্মাই তখন আমাদের কোনো সেন্স থাকে না, বা আমরা বসতে পারি না, হাঁটতে পারি না, আমাদের বডিতে সেরকম ভাবে ডেভেলপমেন্ট কোনো রকম ছিল না যে আমরা হেঁটে চলে দৌড়ে বেড়াবো। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে এগুলো আমাদের আসে। তো একসময় আমরা বসতে শিখি, হাঁটতে শিখি, দাঁড়াতে শিখি, হামাগুড়ি দিতে শিখি, একা খেতে শিখি, এরপর নিজের কাজগুলো নিজে করতে শিখি, পড়াশোনা শিখি। সবকিছুর সাথে দেখো একটা শেখা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং এরপর যখন তুমি আরো বড় হও, তুমি বিভিন্ন কাজে কর্মদক্ষতা লাভ করো, বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে শেখো, জীবন কিন্তু তুমি শিখে চলেছো। এবং আমরা জেনারেলি বলে থাকি আমাদের যে বিকাশ সেটা আজীবন হয়, আমৃত্যু হয়, আমরা যতদিন বেঁচে থাকি। এবং এর সাথে আরো একটা কথা বলি, দেখবে যে শেখার কিন্তু কোনো শেষ নেই। দুটোই দেখো আমরা বলে থাকি, আমাদের শেখারও যেমন শেষ নেই, আমাদের বিকাশও কিন্তু চলতে থাকে, বিকাশ কিন্তু থেমে থাকে না। তাহলে আমি এখানে কি বললাম, রিয়া যে উত্তরটা দিল, আমি রিয়ার কথা ধরে যদি এগোই, যে অবশ্যই আমি যে পরিবেশে জন্মাচ্ছি সেই পরিবেশ আমার বিকাশে সহায়তা করে, এবং আমার জেনেটিক যা ক্যারেক্টারিস্টিক্স আমি নিয়ে জন্মেছি সেটা আমার বিকাশকে ত্বরান্বিত করে। আরো একটা বিষয় যেটা আমার প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাকে ডেভেলপ করছে, আমায় পরিপক্কতা দিচ্ছে, দ্যাট ইজ লার্নিং। শিখন যদি না হয় বিকাশ কিন্তু হবে না। এবং আমার আজকের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে শিখন। তো একদম ইজি একটা বিষয়, যেহেতু আমাদের জীবনের প্রতিদিনের যাবতীয় কাজকর্মের সাথে এই বিষয়টা জড়িত, তাই আমি আজকে প্রথম ক্লাসে তোমাদের শিখন বিষয়টা কি সেটা একটু বলবো। আশা করি স্ক্রিনটা সবার কাছে ক্লিয়ার আছে। আচ্ছা, শিখন কি এই বিষয় নিয়ে নতুন করে আমার ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। আমরা প্রত্যেকেই জানি যে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখি, এবং একটু আগেই আমি তোমাদেরকে বলছিলাম যে শেখার কিন্তু কোনো শেষ নেই। একদম জন্মানোর পর থেকে আমরা শিখতে শুরু করি, এবং মৃত্যু পর্যন্ত আমরা কিন্তু শিখে চলি, যার দরুন আমরা কিন্তু বিকশিত হতে পারি, যার দরুন কিন্তু আমাদের মধ্যে ডেভেলপমেন্ট হয়। এবার এই শিখন বিষয়টা কি? শিখন বলতে যদি আমি পাতি বাংলায় বলি, তাহলে কি হয় না, আমি একটা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করছি। ধরো আমি একটা বিষয়কে দেখছি, শুনছি, জানছি, সেখান থেকে আমি একটা ধারণা লাভ করছি, এবং পরবর্তীকালে সেই ধারণা বা জ্ঞান বা অভিজ্ঞতা যেটাই আমি লাভ করলাম সেটাকে কাজে লাগাচ্ছি। ঠিক আছে, আমাকে মানিয়ে নিতে সাহায্য করছে পরিবেশের সাথে। আমরা প্রত্যেকে জানি যে আমরা কিন্তু মানুষ মাত্রই আমরা একটা বিশেষ ক্ষমতার অধিকারী, সেটা হচ্ছে অভিযোজন করার যে ক্ষমতা। তো এই যে আমরা অভিযোজন করতে পারি কেন বলতো, কারণ আমরা প্রতিনিয়ত শিখি, নতুন পরিবেশে গেলে সেখানে কিভাবে মানিয়ে নিতে হবে সেটাও আমরা শিখি। তো প্রতিনিয়ত কিন্তু আমরা শিখি, অর্থাৎ আমরা কিন্তু জ্ঞান এবং অভিজ্ঞতা লাভ করছি, যার দরুন কিন্তু আমরা সমাজে, পরিবেশে, পৃথিবীতে টিকে থাকতে পারছি। এবং যদি আমার মধ্যেকার ধরো কোনো আচরণ বলতে পারো, বা আমার কোনো বৈশিষ্ট্য যেটা আমার সমাজ বা পরিবেশের জন্য উপযুক্ত নয়, সেটাও কিন্তু আমরা শিখনের দ্বারা পরিবর্তন করে ফেলতে পারি। এমন অনেক দেখবে, আমি যেটা এক্সাম্পল দিই, যে এমন অনেক ছেলে মেয়ে থাকে যে অল্প বয়সে হয়তো কুসঙ্গে পড়েছে, বা খারাপ কিছুর সাথে যুক্ত হয়েছে, যেটা পরে গিয়ে সে রিয়েলাইজ করেছে যে না, এটা খারাপ। তো সে কিন্তু নিজের সেই অভ্যেসটাকে, নিজের সেই আচরণটাকে পরিবর্তন করতে সক্ষম। সকলে অবশ্যই সক্ষম হয় না, নিজের চেষ্টা থাকলে তবেই সে সক্ষমতা দেখাতে পারবে সেক্ষেত্রে। তো আমরা কিন্তু পরিবেশ থেকে জ্ঞান অভিজ্ঞতা প্রতিনিয়ত অর্জন করি, যা আমায় নতুন নতুন কিছু শেখায়। এবং এই শিখনের দ্বারা আমার একদিকে যেমন বিকাশ সাধিত হয়, একই সাথে কিন্তু আমার মধ্যে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে আসে। কাঙ্ক্ষিত কথাটা আমরা কেন ব্যবহার করছি? কারণ আমি যে ধরনের পরিবর্তন চাইছি নিজের মধ্যে, যেমন আমি এই মুহূর্তে চাইছি যে আমি সিডিপির জন্য নিজেকে একদম তৈরি করব, তাই আমি ইএমএস একাডেমিতে ভর্তি হয়ে গেছি, সিডিপির জন্য প্রিপারেশন নেব, বা রেদার আমি প্রাইমারি টেটের জন্য ওভারঅল প্রিপারেশন নেব।
আমার কাঙ্ক্ষিত পরিবর্তন আমি চাইছি, আমার মধ্যে এখন যা যা কমতি আছে জ্ঞানের, আমি সেই প্রিপারেশন গুলো ইএমএস থেকে নেব। এই পরিবর্তনটা সাধন করার জন্য তুমি কিন্তু ইএমএস এ চলে এসছো কি করতে, না প্রাইমারি রিলেটেড যাবতীয় কিছু শিখতে। তো এখানেও তোমার কিন্তু শিখন হচ্ছে। তো এই শিখন বিষয়টা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। মোদ্দা কথা এটাই মনে রাখবে, পাতি বাংলায় বলে যে জ্ঞান বা অভিজ্ঞতা আমার মধ্যে আচরণ পরিবর্তনে সাহায্য করে বা কাঙ্ক্ষিত আচরণকে নিয়ে আসে, সেটাই হচ্ছে শিখন, ঠিক আছে। এই পাতি বাংলা মোদ্দা কথাটা মাথায় ঢুকিয়ে নেবে। বইয়ের ভাষা কখনো একদম মুখস্থ করার চেষ্টা করবে না, বিষয়বস্তুটাকে বোঝার চেষ্টা করবে, তবেই তুমি কিন্তু এখান থেকে আনসার করতে পারবে। তো শিখন বিষয়টা কি, এটা সম্পর্কিত নানান মনোবিজ্ঞানীদের নানান মতামত রয়েছে। ঠিক যেমন নানা জনের নানা মত হয়, আমরা যে সমাজে বাস করি নানা জনের নানা মত হয়, যে কোনো বিষয়কে আমরা নানা জন নানাভাবে বর্ণনা করি। একইভাবে আমরা যখন সাইকোলজি পড়ি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়ি, সেখানে আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামতকে পাই এবং প্রাধান্য দিই। সেরকম ভাবে লার্নিং কি এ বিষয়েও কিন্তু বিভিন্ন মনোবিজ্ঞান বিভিন্ন মতামত পোষণ করেছেন। তো এখানে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট মতামতকে তুলে ধরেছি, তবে এইটুকুই সীমিত নয়। তোমরা যদি বুকস ফলো করো প্রচুর মতামত পাবে, এবং আমি প্রত্যেককে বলবো যতটা সম্ভব মনে রাখা যায় এই যে মনোবিদদের মত, যতটা সম্ভব মনে রাখা যায়। অবশ্যই সবটা মনে রাখা সম্ভব নয়, অবাস্তব কথা বলে লাভ নেই। আমরা চেষ্টা করব যতটা মনে রাখতে পারি, কারণ অনেক সময় কোটেশনস গুলো তুলে কিন্তু আমাদের কোয়েশ্চেন করতে পারে এটি কে বলেছেন, শিখন সংক্রান্ত এই ধারণাটি কার, তখন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আনসারটা করা। তো দেখো এখানে আমি মোটামুটি যাদের মতামত তুলে ধরেছি, ক্রাইডার et al বলছেন learning can be defined as a relatively permanent change in immediate or potential behaviors that results from experience। তাহলে ক্রাইডার এবং তার অন্যান্য যারা যারা কর্মীরা ছিলেন তারা বলছেন যে শিখন হচ্ছে আমাদের মধ্যে পরিবর্তন। অবশ্যই আমরা একটা বিষয়কে যখন শিখছি সেটা আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে। যেমন এই মুহূর্তে ধরো আমি সিডিপি কিছু জানি না, আমি যখন এটা নিয়ে চর্চা করছি, এটা শেখার চেষ্টা করছি, জানার চেষ্টা করছি, একটা সময় দিয়ে আমি একটু হলেও আনসার করতে পারবো, অর্থাৎ আমার মধ্যে একটা চেঞ্জ আসলো। অনেকের মধ্যে থাকে অঙ্ক নিয়ে ভীষণ ভয়, সেই অঙ্ককে যখন সে বারবার প্র্যাকটিস করছে, বুঝে বুঝে করছে, বারবার শিখে প্র্যাকটিস করে সেটা অ্যাপ্লাই করছে, দেখবে তার মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসে। তাহলে অবশ্যই কিন্তু শিখন আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, এবং সেই পরিবর্তনটা আসে কোথা থেকে, আমার মধ্যেকার অর্জিত অভিজ্ঞতার দ্বারা। একইভাবে উডওয়ার্ড বলছেন শিখন এমন একটা প্রক্রিয়া যেটা আমার পরবর্তী ক্রিয়ার উপর স্থায়ী ছাপ রেখে যাবে। অবশ্যই তাই। আমি একটা হাতের কাজ এখন যদি শিখি, সেই হাতের কাজ দেখবে যখন আমি শিখছি তখন হয়তো আমার হাতের কাজটাতে আমি অপটু হতে পারি, পরবর্তীকালে যখন আমি ভালোভাবে শিখে সেই কাজটাকে অ্যাপ্লাই করব তখন কিন্তু আমি একটা নিজের ছাপ রেখে যেতে পারবো, যে না এর হাতের কাজটা ভালো, পাঁচজন দেখে বলবে, তাই না। তো আমি যখন শিখনের দ্বারা কোনো কিছু শিখে পরবর্তীতে সেটা অ্যাপ্লাই করছি, আমার সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু নিজের একটা ছাপ আমি রেখে যাব, যে না আমি কাজটা ভালো করে শিখে এসেছি তবে আমি এখানে এসেছি। দেখবে এক্সপিরিয়েন্সকে সব জায়গায় দাম দেওয়া হয়, অভিজ্ঞতার দাম কেন এত, কারণ তুমি কিন্তু যথাযথভাবে শিখে এসছো, তাই তোমার অভিজ্ঞতাকে দাম দেওয়া হচ্ছে। একজন ফ্রেশারকে যতটা না দাম দেওয়া হয়, একজন অভিজ্ঞ ব্যক্তিকে কিন্তু তার থেকে অনেক বেশি দর দেওয়া হয় সমাজে। তার কারণ একটাই, সে অনেক বেশি শিখেছে। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের ছাপ রেখে যায় একটা, যে আমরা কতখানি জানি। ম্যাকডুগাল বলছেন শিখন হচ্ছে অভ্যাসের ফলে আচরণের পরিবর্তন। অবশ্যই শেখা মানেই অনুশীলন, শিখন এবং অনুশীলন দুটো পরিপূরক, এটা আমাদের মনে রাখতে হবে। পরিপূরক কেন বলছি, যে কোনো বিষয়কে যখন আমরা শিখছি সেই শেখার পর অনুশীলন না করলে সেটা আর মনে থাকে না। যেমন আমি যে এক্সাম্পলটা সবাইকে দিই, একটা বাস্তব এক্সাম্পল, সেটা হচ্ছে মানে আমি নিজেও সেটা, এবং আমি অনেককে দেখেছি যে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর কম্পিউটার বেসিক কোর্স করতে ভর্তি হয়েছিলাম, বেসিক কোর্স করেছি, সার্টিফিকেট পেয়েছি, আমি সার্টিফাইড যে আমি বেসিক কম্পিউটার নলেজ আমার আছে। বাট তারপর যখন আমি সেটা ছেড়ে দিয়েছি, যথাযথভাবে আমি ধরো ক্লাস 11-12 নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, আমি আর প্র্যাকটিস করিনি,
দেখবে সেই বেসিক জিনিসগুলো কিন্তু তুমি ভুলে গেছো। ঠিক আছে? তোমরা যে কোনো কাজকেই যখন শিখছি সেটা আমার কাছে স্থায়ী থাকছে স্মৃতিতে, বাট যদি আমি সেটাকে অনুশীলন না করি, অভ্যাস না করি, তাহলে কিন্তু আমার ওই পরিবর্তনটা স্থায়ী হবে না। তো আমাদের এটা মনে রাখতে হবে, আমরা যা কিছু শিখছি সেটাকে অনুশীলন করতে হবে। সেই কারণেই শিখন এবং অনুশীলন এই দুটো বিষয়কে কিন্তু আমরা পরিপূরক রূপে গণ্য করি। ঠিক আছে? এরপর আসছি মর্গ্যান এন্ড কিং কি বলছে। আমাদের অভিজ্ঞতা বা অনুশীলনের ফলে আচরণের যে কোনো স্থায়ী পরিবর্তনকেই কিন্তু মর্গ্যান এন্ড কিং শিখন বলছে। আচ্ছা, এখানে আমরা চারজনের সংজ্ঞা আমি আলোচনা করলাম। তো এই চারজনের সংজ্ঞা করে যেটা বোঝা যাচ্ছে, দেখো প্রত্যেকেই একটা বিষয়কে ভীষণভাবে গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে আচরণের স্থায়ী পরিবর্তন। অবশ্যই এটা একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার দ্বারা কিন্তু যেটা হয় সব থেকে বেশি সেটা হচ্ছে আমাদের আচরণের পরিবর্তন হয়, এবং মনে রাখতে হবে সেটা কিন্তু স্থায়ীভাবে, স্থায়ী পরিবর্তন। এই জায়গাটা আমাদের ভীষণভাবে কিন্তু মনে রাখতে হবে। এছাড়াও আমরা যদি শিখনের আরো কিছু সংজ্ঞা আলোচনা করতে চাই, তাহলে এখানে আমি সেটাও তোমাদের বিস্তারিত দিয়ে দিয়েছি যে শিখন আসলে আমাদের আহ আচরণের স্থায়ী পরিবর্তনকে সংজ্ঞায়িত করে। এবং শিখন কিন্তু আমাদের কিভাবে ঘটে, আজ দেখো শিখনের সাথে সব থেকে বেশি যেটা জড়িত সেটা হচ্ছে পরিবর্তন কথাটা। এবং কিসের পরিবর্তন? আচরণের পরিবর্তন। এবং এই আচরণের পরিবর্তন আমাদের ঘটতে পারে পরিবেশ থেকে আমরা যে অভিজ্ঞতা লাভ করি। পরিবেশ মানে তুমি যেখানে বাস করছো বা তুমি এই মুহূর্তে যেখানে আছো তার আশেপাশের মানুষজন, পরিস্থিতি, সমাজ, সবকিছু থেকে কিন্তু তোমাকে কিছু না কিছু শিক্ষা তুমি লাভ করো। আমরা প্রত্যেকটা মানুষকে দেখেই কিন্তু কিছু না কিছু শিখতে পারি, প্রত্যেকটা পরিস্থিতি থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখি। আমরা প্রতি মুহূর্তে কিন্তু লার্ন করছি। তো এই পরিস্থিতিগুলোই কিন্তু আমাদেরকে শেখাচ্ছে, নাকি কোনো ওষুধ বা ক্লান্তি থেকে আমি শিখে যাচ্ছি বা কোনো বাইরে থেকে আগত কিছু আমায় জোর করে শেখাচ্ছে, তেমনটা কিন্তু নয়। আমরা নিজে যতটুকু অভিজ্ঞতা লাভ করতে পারি তার দ্বারা শিখি। এই বিষয়টা আমি আরো বিস্তারিত পরে আসছি। আচ্ছা, এখানে একটা কথা আমি উল্লেখ করেছি, দেখো, যে শিখন হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মাঝে সঠিক সম্পর্ক স্থাপন। এই জায়গাটা শুনে অনেকের মনে হতে পারে যে এখানে উদ্দীপক আর প্রতিক্রিয়া বিষয়টা কি, উদ্দীপক প্রতিক্রিয়া বিষয়টা কি। আমি এক্সাম্পল দেবো আমার সাবজেক্টটাকে নিয়ে। দেখো, এই যে আজকে তোমরা সিডিপি ক্লাস করতে এসছো, ভালো করে বুঝবে, এই সিডিপি ক্লাসটা তুমি যে করছো, এই সিডিপি বিষয়টাকে যদি আমি একটা উদ্দীপক হিসেবে ধরি, এই উদ্দীপকটা যখনই তোমার সামনে এসছে, মানে আমি যখনই তোমাকে ক্লাসটা করাচ্ছি, তোমার মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। কিরকম প্রতিক্রিয়া? কেউ খারাপ ভাবে নিও না, আমি জাস্ট একটা বাস্তবিক উদাহরণ দিচ্ছি। কিরকম প্রতিক্রিয়া? ক্লাসটা শুনে দুরকম প্রতিক্রিয়া হতে পারে। এক হচ্ছে, কিছু জনের মনে হচ্ছে বা ভালো লাগছে তো, বা বুঝতে পারছি তো, বা এটাও মনে হতে পারে ম্যাম ভালো পড়াচ্ছেন তো। 2 নাম্বার প্রতিক্রিয়া কি হতে পারে? ধুর, আমার মাথায় কিছু ঢুকছে না, কি ছাতা মাথা বলছে, বিস্তারিত জ্ঞান আমার এত পোষাচ্ছে না, আমার বোরিং লাগছে ক্লাসটা, আমি লেফট হয়ে যাই। 2 রকম প্রতিক্রিয়া হতে পারে। কোন প্রতিক্রিয়াটা সঠিক? সিডিপি নামক উদ্দীপকের সাথে তোমার কোন প্রতিক্রিয়াটা সঠিক? যখন তোমার মনে হবে না আমি বুঝতে পারছি, বিষয়টা অনুধাবন করতে পারছি, আমার অভিজ্ঞতা লাভ হচ্ছে, বা আমি আমি বুঝতে পারছি, পাতি বাংলায় বললে হচ্ছে আমার কাছে বিষয়টা স্বচ্ছ হচ্ছে, তখন কিন্তু তোমার সিডিপি শিখনটা হবে। যতক্ষণ সিডিপি নামক উদ্দীপকটা তোমার কাছে পরিষ্কার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, বা রেদার এই শিখন নামক টপিকটা বা শিখন নামক উদ্দীপকটা তোমার মাথায় যতক্ষণ ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ কিন্তু তোমার শিখন সংক্রান্ত শেখা হচ্ছে না, শিখনকে তুমি বুঝতেই পারছো না। যখন তোমার শিখন নামক উদ্দীপকটা নিজের মস্তিষ্কে ক্লিয়ার ভাবে ঢুকছে যে না, ম্যাম যেটা বলছে আমি বুঝতে পেরেছি, ততক্ষণ কিন্তু তোমার প্রতিক্রিয়া সিডিপির প্রতি ভালোভাবে আসবে। আরো একবার বলি, যা কিছু দেখছো, যা কিছু শুনছো, যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যখন তুমি যাচ্ছ, সেই পরিস্থিতিটা যদি তোমার কাছে উদ্দীপক হয়, উদ্দীপক অর্থাৎ যেটা আমার মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। উদ্দীপনা মানে আমি একটা কিছু অ্যাক্টিভ হয়ে যাচ্ছি আর কি, যেটা দেখে আমি অ্যাক্টিভ হয়ে যাচ্ছি, ঠিক আছে?
তো যতক্ষণ না একটা বিষয়বস্তুর সঠিক প্রতিক্রিয়া তোমার মধ্যে থেকে বেরোচ্ছে ততক্ষণ তোমার কিন্তু শিখন হচ্ছে না। আবারও বলছি, একটা বিষয় যখন তোমার সামনে আসছে সেই বিষয়টা কখন বলতো প্রতিক্রিয়ার সাথে সংযোগ স্থাপিত হয়, যখন তুমি বিষয়টা বুঝতে পারো, যখন তোমার কাছে বিষয়টা বোধগম্য হয় তখন কিন্তু তুমি বিষয়টা শিখতে পারো। এখন আমার কাছে কোনো একটা ছাত্র অঙ্ক শিখতে এসছে, অঙ্ক নামক উদ্দীপকের প্রতি তার প্রথম থেকেই ভীতি। অঙ্ক নামক উদ্দীপক দেখলেই সে প্রতিক্রিয়া দান করে কি ভয়ে। এবার আমি সেই ছাত্রটিকে অঙ্ক নামক উদ্দীপকটিকে যখন ভালো করে পরিষ্কার করে সহজভাবে বুঝিয়ে বললাম বা শেখালাম, ছাত্রটি যদি বুঝতে পারে, অর্থাৎ তার প্রতিক্রিয়াটা পজিটিভ হলো যে না অঙ্কটা তো সত্যি সোজা, যখনই পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে তখন কিন্তু তার অঙ্কের শিখনটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। যদি ছাত্রটা অঙ্কটা বুঝতে না পারে, নেগেটিভ প্রতিক্রিয়া হয়, যদি অঙ্ক নামক উদ্দীপক দেখার পরেই তার মনে হয় বাবা কি কঠিন, আমার দ্বারা সম্ভব নয়, তখন কিন্তু তার জীবনেও শিখন হবে না, অর্থাৎ তার সঠিক প্রতিক্রিয়া হলো না। যখনই পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে তখন কিন্তু শিখন হচ্ছে উদ্দীপকের সাথে পজিটিভ প্রতিক্রিয়া। ঠিক সেভাবেই যতদিন না তোমার মধ্যে সিডিপি স্বচ্ছভাবে তোমার এখানটায় গেঁথে যাচ্ছে, মাথায় ঢুকছে, ততদিন কিন্তু তোমার সিডিপি শিখন হবে না। সিডিপি কেন? জীবনের যে কোনো বিষয়, জীবনের যে কোনো পরিস্থিতিতে যতক্ষণ না তুমি পরিস্থিতিটা অনুধাবন করতে পারবে ততদিন কিন্তু তুমি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না, সলিউশন করতে পারবে না, অর্থাৎ সঠিক প্রতিক্রিয়া দিতে পারবে না, অর্থাৎ তোমার সমস্যার সমাধান তুমি করতে পারবে না, সমস্যা সমাধানমূলক শিখানো হবে না। আচ্ছা, বোঝাতে পারছি আমি? একটু মাঝখানে রেসপন্স করবে, হ্যান্ড রেইজ করলেও হবে। আমি যেগুলো বলছি সেগুলো কি বোঝা যাচ্ছে না কঠিন লাগছে? যদি কারো মনে হয় কঠিন লাগছে সেটা বলবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে উদ্দীপক প্রতিক্রিয়া সংযোগ স্থাপন, ঠিক আছে? তো উদ্দীপক আর প্রতিক্রিয়া যতক্ষণ না একসাথে যুক্ত হচ্ছে শিখন কোনোভাবে হবে না। পাতি বাংলায় মনে রাখবে, যে বিষয়টা তুমি শিখছো সেটা হচ্ছে উদ্দীপক, আর যখন বিষয়টা তোমার কাছে স্বচ্ছ সেটা হচ্ছে তোমার পজিটিভ প্রতিক্রিয়া। দেখবে স্বচ্ছ হলেই শেখা হয়ে যায়, যদি স্বচ্ছ না হয় বিষয়টা জীবনেও শেখা হবে না। এই হচ্ছে এই লাইনটা পাতি বাংলা। এবার শিখন অবশ্যই আমার মধ্যে নতুন দক্ষতা অর্জনে সহায়তা করে, আমার অভ্যাসের দ্বারা সাধিত হয়, এগুলো বোঝার কিছু নেই। এখানে দেখো, আহ আমরা কিন্তু শিখনের দ্বারা একটা কথা বারবার উল্লেখ করব, যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু একদম স্থায়ী। এই স্থায়ী কথাটা কেন বলছি সেটা আমরা বৈশিষ্ট্যতে গিয়েও পড়বো। শিখন মানেই হচ্ছে যে পরিবর্তন আসে আচরণের সেটা স্থায়ী হবে। কারণ আমার আচরণের পরিবর্তন অনেক কারণে আসতে পারে, সব পরিবর্তনকে আমরা শিখন বলি না। কাকে বলবো শিখন? এবার আমরা আসবো শিখনের বিশেষ দিকগুলোতে, বৈশিষ্ট্যগুলোতে। ঠিক আছে, শিখনের বৈশিষ্ট্য কি? একদম ইজি। প্রথমত হচ্ছে শিখন, বারবার যেটা বলছি, শেখা মানেই আচরণের পরিবর্তন। আমি কোনো বিষয় শিখেছি মানে আমি সেই বিষয়টায় অন্যদের থেকে অনেক বেশি পারদর্শী, অর্থাৎ আমার ওই বিষয় সংক্রান্ত আচরণের পরিবর্তন এসছে, আগে পারতাম না এখন পারি। এই যে আমার মধ্যে আচরণের পরিবর্তন আসবেই, শিখন হচ্ছে মানে আচরণের পরিবর্তন আসবেই, এটা মাথায় রাখতে হবে। নতুন অভিজ্ঞতা অর্জন হবেই। আমি একটু আগে তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম যে অঙ্ক সংক্রান্ত ভীতি নিয়ে তুমি একটা বিষয় মানে অঙ্ককে শিখতে গেছো, তুমি অঙ্ক সংক্রান্ত ভীতি নিয়ে, যেমন আমি যে এক্সাম্পলটা আমার সব স্টুডেন্টদের দিই, যারা যারা শান্তনু স্যারের কাছে অঙ্ক করো তারা প্রত্যেকে জানো, এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা অঙ্কে ভীষণ ভয় পেত। ঠিক আছে, স্যারের কাছে অঙ্ক করে মনে হয়েছে যে না অঙ্ক তো ভীষণ সহজ, স্যার খুব ভালো বোঝান। এইটা ফিল হয়েছে যে আমি বেকারই ভয় পেতাম, অঙ্কটা ভীষণই সহজ। ঠিক আছে, যখনই এই যে তোমার আগের ভীতিটা কেটে তোমার কাছে এখন মনে হচ্ছে অঙ্ক তো ভীষণ সহজ, অর্থাৎ তুমি কিন্তু অঙ্ক সংক্রান্ত নতুন অভিজ্ঞতা অর্জন করে ফেললে। আগে তোমার অভিজ্ঞতা ছিল অঙ্ক মানেই ভয়, বাট এখন তুমি কিন্তু যে শিখে নিলে, বুঝে নিলে, ধারণা স্বচ্ছ হয়ে গেল, তোমার কিন্তু কি হলো, অঙ্ক সংক্রান্ত নতুন অভিজ্ঞতা অর্জন হলো। আগে যে অভিজ্ঞতা ছিল সেটা ছিল ভয়, বর্তমানে যেটা হলো সেটা হচ্ছে অনেক স্বাচ্ছন্দ্যে। এবার আসি, শিখন মানেই আমরা বলছি আচরণের স্থায়ী পরিবর্তন, অর্থাৎ আমরা কিন্তু আচরণে অনেক ক্ষেত্রে পরিবর্তন আসে। যেমন এক্সাম্পল হিসেবে বলা যায় যে যারা ধরো মানসিক ভাবে কোনোভাবে ডিস্টার্ব আছে,
খুব চিন্তার মধ্যে আছে, দেখবে আমাদের বাড়ির লোকেরাও অনেক সময় চিন্তার কারণে বাড়ির পরিবারের সদস্যদের সাথে হয়তো খারাপ ব্যবহার করছে, কোনো একটা চিন্তার মধ্যে আছে, কোনো একটা ডিপ্রেশনের মধ্যে আছে, সে খারাপ ব্যবহার করছে, যেটা সে করে না ন্যাচারাল, বাট সে করছে এখন। তাহলে সেই মানুষটার তো আচরণের পরিবর্তন এসছে। ধরো আমি আমার পারিপার্শ্বিক লোকজনের সাথে সবসময় ভীষণ হাসি খুশি ভাবে বনিবনা করে চলি, হঠাৎ হঠাৎ আমি কোনো একটা কারণে সবার সাথে দুর্ব্যবহার করা শুরু করলাম, যেটা আমার নেচার নয়, অর্থাৎ আমার আচরণে পরিবর্তন আসলো, তাহলে কি সেটা আমার শিখন হলো? কখনো না। আমরা বারবার মেনশন করছি আচরণের স্থায়িত্ব থাকতে হবে, যে পরিবর্তনটা আসছে সেটা স্থায়ী হতে হবে। এখন একটা মানুষ কোন একটা নেশা করেছে, ধরো মদ খেয়েছে, একটা মানুষ মাদকাসক্ত বা অন্য কোনো নেশায় আসক্ত হয়ে তোমার সাথে অন্যরকম খারাপ বিহেভ করছে, যেটা সে ন্যাচারালি করে না। অবশ্যই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ কি করবে জানে না, নেশাগ্রস্ত অবস্থায় আমার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, যেটা তার ন্যাচারাল ব্যবহার নয়, তাহলে কি তার ওই আচরণের পরিবর্তনটা আমি বলবো এমনি তো শিখেছে, শিখন আছে? কখনো না। কারণ কেন বলবো না? কারণ ওই যে মানুষটা নেশাগ্রস্ত অবস্থায় দুর্ব্যবহার করছে, ওর নেশা কেটে গেলে কিন্তু আবার তোমার সাথে স্বাভাবিক হয়ে যাবে, তাহলে ওর স্থায়ী পরিবর্তন তো এলো না আচরণ। আমি আজকে কোনো একটা ডিপ্রেশনের কারণে বা আমার কোনো মানসিক অবসাদ অশান্তির কারণে আমি আমার পরিবারের লোকেদের সাথে খারাপ ব্যবহার করছি, যেটা আমার ন্যাচারাল বিহেভিয়ার নয়, তার মানে কি সেটা আমার শিখন? কখনো নয়। কেন নয়? কারণ আমি যখন ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবো, আমার যখন মানসিক শান্তি ফিরে আসবে, আমি হয়তো আবার আমার পুনরায় হাসি খুশি মিলেমিশে থাকা ওই ব্যবহারে ফিরে যাব। তাহলে যে আচরণগুলো স্থায়ী হচ্ছে না, ধরো কেউ কোনো ওষুধ সেবনের দ্বারা ওষুধের সাইড এফেক্টের জন্য অন্যরকম বিহেভ করছে, তাকেও কিন্তু শিখন বলবো না। মনে রাখবে, ওষুধ সেবন শেষ হলে সাইড এফেক্ট কেটে গেলে সে আবার স্বাভাবিক হয়ে যাবে। তাহলে শিখন কোনগুলো? যেটা আমার মধ্যে স্থায়ী পরিবর্তন নিয়ে এসছে, এটা মনে রাখতে হবে। শিখনের দ্বারা কিন্তু আমাদের আচরণ উৎকর্ষ হয়, উন্নত মানের হয়। আমরা কোনো বিষয়কে শিখলে অবশ্যই সেটা আরো ভালোভাবে পারফর্ম করতে পারি, সেটা আরো উৎকর্ষতা লাভ করে, সেই বিষয়টার জ্ঞান আমাদের কাছে আরো বেশি উৎকর্ষতা পায়, বা আমি আরো বেশি পটু হয়ে উঠি বিষয়টা। শিখনের দ্বারা শিখনের ক্ষেত্রে যেটা দরকার অনুশীলন, এবং অবশ্যই অনুশীলন করতে করতে একটা সময় কিন্তু সেটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে যায়। যেমন দেখো, ছোটবেলায় আমি ভীষণ বাস্তব ভিত্তিক উদাহরণে বিশ্বাসী, আমি যেটা সবাইকে উদাহরণ দিই আমার ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে আমরা ছোট থেকে যখন ধীরে ধীরে বড় হচ্ছি, মানে ধরো 2-3 বছর বয়স হচ্ছে যখন, আস্তে আস্তে আমাদের মধ্যে কিন্তু বাড়ির লোকজন কিছু জিনিস আমাদেরকে অনুশীলন করায়। যেমন দেখবে, সকালে উঠে তোমায় ফ্রেশ হতে হবে, বই খাতা নিয়ে পড়তে বসতে হবে, স্কুলে যেতে হবে, স্কুল থেকে এসে খেতে হবে, খেলাধুলা করতে হবে, বা পড়তে বসতে হবে আবার সন্ধ্যেবেলা। এগুলো কিন্তু আমাদের একটা রুটিনের মধ্যে দিয়ে অনুশীলন করিয়েছে একসময় আমাদের মা বা বাড়ির লোকজন। আস্তে আস্তে এই কাজগুলো রোজ করতে করতে একটা সময় কিন্তু এগুলো আমার অভ্যাস হয়ে গেছে। আমি জানি সকালে উঠে আমায় ফ্রেশ হতে হয়, ব্রেকফাস্ট করতে হয়, পড়তে বসতে হয়, স্কুলে যেতে হয়, এগুলো আমার রোজকার রুটিন। বা যারা কাজে যাচ্ছে, অফিস যাচ্ছে, যেখানে ইচ্ছা যাচ্ছে, যার যেটা নিত্য নৈমিত্তিক কাজ সে সেটা করছে। প্রথম প্রথম কিন্তু বিষয়টাকে তাকে অনুশীলন করতে হয়। যেমন কিছু মানুষকে দেখবে এই শীতের মধ্যে ভোরবেলা উঠে কাজে বেরোতে হয়, ভীষণ কষ্টকর। তুমি একটা নতুন চাকরি পেয়েছো, নতুন নতুন ভোরবেলা উঠে শীতকালে চাকরিতে যাওয়াটা তোমার কাছে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়াবে, বাট কয়েক বছর যখন তুমি এটা করবে, দেখবে সেই ওই ভোরের ওই সময়টা কিন্তু তোমার নিত্যদিন ঘুম ভেঙে যাবে, এবং তুমি কিন্তু খুব অনায়াসেই যেতে পারবে। তো প্রথমে অনুশীলন করতে হয়, আস্তে আস্তে সেটা আমার অভ্যেসে দাঁড়িয়ে যায়। এটাই হচ্ছে শিখন। আচ্ছা, এখানে একটা বিশেষ ক্ষেত্র আছে, সেটা হচ্ছে পরিণমন, ম্যাচিউরেশন। আমি বারবার একটা কথা উল্লেখ করছিলাম, ম্যাচিওর বা ম্যাচিউরেশন। আমরা অনেকেই বলি বয়সই বেড়েছে, কোনো ম্যাচিউরিটি নেই, ম্যাচিউরেশন আসেনি। কি এই ম্যাচিউরেশন? ম্যাচিউরেশন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের শিখনের সাথেও জড়িত, আবার অনেক ক্ষেত্রে জড়িত নয়। কিরকম দেখো, প্রথম কথা, শিখনের হচ্ছে একটা অপরিহার্য শর্ত হিসেবে আমরা ম্যাচুরেশন বা পরিণমনকে দেখি। কেন দেখি? কারণ ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমরা একসময় হাতে পেন্সিল ধরা শিখেছিলাম, তারপর পেন ধরা শিখেছি। পেন্সিলটা কিন্তু তুমি মায়ের গর্ভ থেকে বেরিয়েই পেন্সিল ধরা শিখে যাওনি,
তুমি শিখেছো কখন? একটা নির্দিষ্ট বয়সে, যখন তোমার হাতের দুটো আঙুল পরিপক্কতা পেয়েছে, ম্যাচিওর হয়েছে, যে একটা পেন্সিলের মতো বিষয়কে শক্ত করে ধরে লেখা। এরপর যখন আরো বেশি পরিপক্ক তুমি হয়েছে তোমার হাতের আঙুল দুটো, তখন তুমি পেন ধরেছো। তাহলে এই যে পেন্সিল বা পেন ধরে লেখার জন্য তোমার দুটো আঙুলের বা তোমার হাতের পরিপক্কতাটা কিন্তু ভীষণভাবে দরকার। হাতের পেশিগুলো যদি ম্যাচিওর না হতো, আঙুলের যদি ক্ষমতা বা হাতের রিস্টের যদি ক্ষমতা না থাকতো, তুমি লিখতে শিখতে পারতে না বা কোনো কাজই করতে পারতে না। সেরকমই আমরা যে কোনো কাজ যখন করি তার জন্য একটা পরিপক্কতা দরকার হয়। এখন আমি একটা ক্লাস 5 বাচ্চাকে ক্লাস 10 পড়া বোঝালে তো হবে না। তার মেন্টাল ম্যাচুরেশন অতটা নয়, তার বয়স অনুযায়ী আমাকে করতে হবে, তাই না বিষয়টা? তো ক্লাস 5 বাচ্চাকে আমি ক্লাস 10 পড়া পড়াতে পারবো না, কারণ সে মেন্টালি অতটা ম্যাচিওর নয় যে সে ক্লাস 10 বিষয়টা বুঝবে। তো সব ক্ষেত্রে ম্যাচুরেশন কিন্তু দরকার। তুমি ধরো দৈহিক শক্তি সামর্থ্যের কাজ করছো, যারা অ্যাথলেট বা শরীর চর্চা করছে, ব্যায়াম করছে, তার যে বয়সে যতটুকু দৈহিক ক্ষমতা আহ প্রদর্শন বা দৈহিক ক্ষমতা ধরো অর্জন দরকার, সে ততটাই পারবে, তার বেশি পারবে না। তার বেশি করতে গেলে হিতের বিপরীত হবে, তাই না? তো ধরো কেউ ভীষণ শক্তি সামর্থ্যের কাজ করে, বা অনেকেই আছে আমরা দেখি, দেখবে দু ধরনের কর্মচারী হয়। এক হচ্ছে যারা দৈহিক শক্তির কাজ করে, এক হচ্ছে যারা মানসিক শক্তির কাজ করে। মানে এক হচ্ছে হয় বসে কাজ, আর একটা হচ্ছে কন্টিনিউ দৈহিক ক্ষমতা প্রদর্শনের কাজ, খেটে দৌড়াদৌড়ি করে যে কাজ। তো যারা দৈহিক ক্ষমতামূলক কাজ করছে, তাদের কিন্তু দৈহিক পরিপক্কতা না আসলে তারা সেটা করবে না, করতে পারবে না। একইভাবে মানসিক দিক থেকেও আমাদের পরিপক্কতা দরকার যে কোনো বিষয় শেখার জন্য। যেটা আমি বলছিলাম, যে তোমার দৈহিক দিকটা যদি আমি বলি, তোমার পায়ের পেশি শক্ত না হলে তুমি দৌড়াতে পারো না, উঠে দাঁড়াতেও পারবে না, হাঁটতেও পারবে না। তো পা যখন পরিপক্ক হচ্ছে তখন তুমি দৌড়তে শিখছো। একইভাবে তুমি যখন ক্লাস 5 পড়ছো, তখন তুমি ক্লাস 10 অঙ্ক বা ক্লাস 10 পড়া শিখতে পারবে না, কারণ তখন তোমার পরিপক্কতা 5 মতো, ক্লাস 10 মতো নয়। তাহলে দেখো, আমাদের কিন্তু শেখার জন্য যে বয়সে যতটুকু শেখা প্রয়োজন ততটুকু পরিপক্কতার দরকার আছে। পরিপক্কতা না থাকলে কিন্তু আমরা শিখতে পারবো না, মনে রাখতে হবে। এবার আসি, শিখন হচ্ছে আমাদের প্রেরণা নির্ভর। প্রেরণা মানে যেটাকে আমরা বলি মোটিভেশন, আমাদের ভেতরকার যে তাগিদ। অবশ্যই তাগিদ না থাকলে শেখা যায় না। একটা বাস্তব উদাহরণ, আমরা যখন ছোটবেলায় ইতিহাস পড়তাম, দেখবে কেউ কেউ হয়তো ফার্স্ট বেঞ্চে যারা বসতো ভীষণ ইন্টারেস্টের সাথে শুনতো বা পড়তো বা ইতিহাসকে ভালোবাসতো হয়তো। যারা ব্যাক বেঞ্চার বা মিডল বেঞ্চার, দেখবে সেখানে মাথা নিচু কারোর হয়ে গেছে, কেউ হাই তুলছে, কারো শুনতে ভালো লাগছে না, কি হাতি ঘোড়া বলছে। তো তোমার যেটা শেখার ইচ্ছা আছে তুমি সেটা ভালো করে শিখবে। যেটা শেখার ইচ্ছা নেই তোমার, সেটা তোমাকে হাজার মেরে বকে পিটিয়েও শেখানো যাবে না। এটা কিন্তু শিখনের ক্ষেত্রে ভীষণভাবে কাজ করে। অনেক বাচ্চাকে আমি দেখেছি, অনেক বাচ্চাকে একসাথে নাচ, গান, আঁকা, ড্রয়িং সব শেখানো হচ্ছে, আলটিমেটলি কোনোটাই সে ভালো করে শিখছে না, বিকজ সেই বাচ্চাটা ওই ক্ষেত্রগুলোতে তার কোনো ইন্টারেস্ট নেই, তার মোটিভেশন নেই, প্রেরণা নেই। তাহলে সে শিখবে কি করে? আগ্রহ থাকতে হবে তো। আমি যেটা শিখছি সেটাকে যদি ভালো না বাসি, তাহলে আমি সেটা শিখতে পারবো না। একইভাবে সিডিপির ক্ষেত্রে ভীষণভাবে প্রযোজ্য। যারা সিডিপি যখন পড়ছো, সিডিপির প্রতি, আমি অন্য সাবজেক্টের কথা জানি না, তবে সিডিপির ক্ষেত্রে ভীষণভাবে, অবশ্যই যে কোনো বিষয়কে আমরা বারবার বলছি যে আগ্রহ বা ভালো লাগা না থাকলে শেখা যায় না। সিডিপির ক্ষেত্রে স্কোর করতে গেলে সিডিপি কে ভালোবাসতে হবে, আগে বুঝতে হবে। এটা কিন্তু প্রথম দিন থেকে মনে রেখো সবাই। তো সেরকমই যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে আমাদের যদি আগ্রহ বা চাহিদা, ইচ্ছা না থাকে, আমরা সেটা শিখতে পারি না। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, শিখন হয় সবসময় সমস্যামূলক পরিস্থিতিতে। দেখবে একটা কথা আমরা বলি যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেরকমই আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখনই আমরা সমাধান খুঁজি, আদারওয়াইজ খুঁজি না। সমস্যায় পড়লেই আমরা কিন্তু সমাধান খুঁজতে যাই, এবং এই যে সমাধান খুঁজতে যখনই তুমি যাচ্ছ, তখনই কিন্তু তোমার ওই সমস্যা সংক্রান্ত শিখন হচ্ছে। ঠিক আছে? ওই সমস্যা সংক্রান্ত শিখন হচ্ছে, সেটা তুমি
তোমার লাইফে বলো বা যে কোনো ক্ষেত্রে বলো, আমরা যখনই কোনো সমস্যায় পড়ি আমরা তখন সেই সমস্যামূলক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, এবং বেরিয়ে আসার জন্য কিন্তু আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি। অবশেষে যে পন্থার মাধ্যমে আমরা বেরিয়ে আসতে পারি সেটা আমরা মাথায় গেঁথে নিই যে পরবর্তী দিনে সেম সমস্যায় পড়লে এই প্রসেসেই আমাকে বেরোতে হবে। তো আমরা সমস্যা থেকেই কিন্তু শিখি, এটার অর্থ হচ্ছে এটাই। এখানে একটা কথা আমি উল্লেখ করেছি যে আমাদের শিখন প্রক্রিয়ায় 3টে স্তর আছে, ঠিক আছে? 3টে স্তর আছে। কি কি স্তর? এক হচ্ছে প্রত্যক্ষ। এটা মনে রাখবে, শিখন প্রক্রিয়ার সময় আমরা বেশ কিছু কাজ করে থাকি, আরো স্টেজেস আছে, মেন যে স্টেজ সেটাতে আমি যাচ্ছি। তার আগে দেখো, শিখন প্রক্রিয়ার যে 3টে স্তর মূলত আমরা দেখি কিভাবে শিখছি। সেক্ষেত্রে সবার প্রথম যে বিষয়টা আমরা শিখছি সেই বিষয়টাকে প্রত্যক্ষণ করি। প্রত্যক্ষণ মানে আর কিছুই না, দেখা, প্রত্যক্ষ করা, দেখা। আমরা যে বিষয়টাকে শিখবো সেটাকে দেখি ভালো করে, দেখার পর উপযোগী আচরণের উদ্ভাবন করি, অর্থাৎ বিষয়টাকে কোন পন্থায় আমি নিজের কাছে বোধগম্য করতে পারি সেই পন্থাটা আমি অবলম্বন করি। যেমন যে কোনো বিষয় তুমি যখন শেখো, বিষয়টাকে ভালো করে দেখো, দেখার পর তুমি কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যাও যে কিভাবে এই বিষয়টা আরো ভালো করে আমি আত্মস্থ করতে পারবো, আরো ভালো করে শিখতে পারবো। সেই উপযোগী আচরণটাকে খোঁজো। অবশেষে যে আচরণটা তোমার কাছে মনে হয় যে না, এই আচরণটা ঠিক আছে, সেটাকে তুমি আত্মস্থ করে নাও। ওই বিষয় শিখনের ক্ষেত্রে সেটা তুমি আত্মস্থ করে নাও। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ক্ষেত্রেও আমি, ধরো আহ আমরা অনেকেই টেস্ট পেপার সলভ করতাম। মাধ্যমিক পরীক্ষা যখন আমরা দিয়েছিলাম টেস্ট পেপার সলভ করতাম। তো টেস্ট পেপারে তুমি যে সাবজেক্টই সলভ করো না কেন, সেই সাবজেক্টটাকে সেই সাবজেক্ট রিলেটেড যা যা কোয়েশ্চেন তুমি সেখানে পেতে সেগুলোকে ভালো করে দেখতে, ঠিক আছে? এবং সেটা দেখার পর জেনারেলি সেই সময়, মানে আমি যে সময়ের কথা বলছি তখন সাবজেক্টিভ পরীক্ষা হতো, বেশ বড় প্রশ্নেরও ব্যাপার ছিল একটা। যে বিষয় তুমি সমাধান করছো টেস্ট পেপারে সেটাকে ভালো করে দেখতে বা কি প্রশ্ন আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করতে। এইবার সেই প্রশ্নটা দেখার পর তুমি কিন্তু চেষ্টা করতে সেই প্রশ্ন রিলেটেড উপযোগী আচরণ উদ্ভাবন করার, অর্থাৎ কিভাবে লিখলে এই প্রশ্নের উত্তর আরো উপযুক্ত হবে, আমি ভালো নাম্বার পাবো, কিভাবে লিখলে আমি এই প্রশ্নের উত্তরে আরো মানে শিক্ষকের কাছে বা পরীক্ষকের কাছে আমার আনসারটা আরো বেশি অ্যাট্রাকটিভ হবে। এটা আমরা সব সময় করি। যে কোনো বিষয় যখন আমরা কারোর সামনে প্রেজেন্ট করি বা ধরো শিখে প্রেজেন্ট করছি, আমরা সবসময় চাই আমার কাজটা যেন অ্যাট্রাকটিভ হয়। তো আমি বিষয়টাকে আমি ভালো করে দেখি, দেখে আমি চেষ্টা করি আমার সেই বিষয়বস্তুর উপস্থাপনাটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ হোক। এবং এই অ্যাট্রাকটিভ উপস্থাপনা করতে গিয়ে আমরা নানান রকম পন্থা অবলম্বন করতে পারি, বিভিন্ন প্রসেস আর কি ফলো করতে পারি। যেমন ম্যাথ করতে গেলে একাধিক ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেটাতে সহজ মনে হয় আমি সেটা দিয়ে করলাম, সেরকমই এবার আমি নানান পন্থা অবলম্বন করছি যে কিভাবে আমার প্রেজেন্টেশনটা অ্যাট্রাকটিভ হয়। যে পন্থাটায় আমার মনে হচ্ছে যে না, আমার প্রেজেন্টেশনটা অ্যাট্রাকটিভ, আমি সেটাকেই বেছে নিই এবং সেটাকেই আত্মস্থ করি যে পরবর্তী দিনে এই সংক্রান্ত যাবতীয় কাজ আমি এই পন্থাতে করব, এটা সব থেকে বেশি উপযোগী। ঠিক আছে? জেনারেলি আমরা এইভাবে একটা বিষয়কে শিখি। তবে এইটা কিন্তু শিখনের মূল স্তর নয়, শিখনের আরো স্তর আছে। এটা গেল শিখনের বৈশিষ্ট্য বা বিশেষ ক্ষেত্রগুলো। এবার আসি শিখনের শর্তে। দেখো, শিখন তো হয় আমরা বলছি প্রতি মুহূর্তে হচ্ছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হচ্ছে, চলছে, সবই আমি বুঝতে পারছি, কিন্তু তোমার যে সব ক্ষেত্রে শিখন হবেই এটা তো কেউ বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ শিখন হওয়ার জন্য কিন্তু বেশ কিছু শর্ত দরকার, যেগুলো আমরা অলরেডি আলোচনা করে এসেছি। কি কি শর্ত? প্রথম কথা হচ্ছে অনুশীলন, প্র্যাকটিস করতে হবে। আমরা বারবার বলি প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করতে হবে। দৈহিক মানসিক পরিণমন বা পরিপক্কতা, ম্যাচুরেশন থাকতে হবে। এবং প্রেষণা, মানে তোমার চাহিদা বা তাগিদ থাকতে হবে বিষয়টার প্রতি। আর যেটা লাস্ট সেটা হচ্ছে বল বৃদ্ধি। বল বৃদ্ধি মানে আমরা কি বলতে পারি, আমি যে বিষয়টা শিখতে চাইছি
অবশ্যই আমার তাগিদ থেকে, চাহিদা থেকে শিখছি এবং সেটা যেন আমার মধ্যে শক্তি সঞ্চার করতে পারে সেই বিষয়টা থাকতে হবে। আমার আচরণের পরিবর্তন আসবে, তবে আচরণটা যেন শক্তিশালী হয় সেটা কিন্তু থাকতে হবে। এছাড়াও দেখো আমরা যেভাবে শিখি সেটা হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে শিখি, মানে একটা জিনিসকে শেখার আগে ভালো করে দেখতে হয়, মনোযোগ দিতে হয়। মনোযোগ ছাড়া কিন্তু আমাদের শিখন হবে না। অপরিহার্য মনোযোগ, আগ্রহ, অনুরাগ এবং আমার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে এবং ফল লাভের জ্ঞান শিখনের জন্য অপরিহার্য। আচ্ছা, প্রত্যেকটা বলে দিই। পর্যবেক্ষণ মানে হচ্ছে ভালো করে দেখা, মনোযোগ মানে জানো কনসেন্ট্রেশন, যেটা আমরা মন দিয়ে যদি বিষয়টা দেখি ভালো শিখতে পারি। আগ্রহ, অনুরাগ, আগ্রহ হচ্ছে ইন্টারেস্ট, অনুরাগ মানে হচ্ছে ভালো লাগা যেটা, ঠিক আছে। লক্ষ্য, উদ্দেশ্য, দেখো লক্ষ্য ব্যতীত কোনো কিছু হয় না। এই যে তোমরা সিডিপি পড়তে এসছো, এর একটা লক্ষ্য আছে, প্রাইমারি টেস্ট। যদি এই লক্ষ্যটা না থাকতো কেউ সিডিপি পড়তে আসতো না। যে কোনো বিষয়কে আমরা শিখি একটা লক্ষ্য নিয়ে। হয়তো কেউ ভবিষ্যতে নিজেকে কর্মোপযোগী করে তোলার জন্য কিছু শিখছে, হাতের কাজ কোনো একটা, বা আমরা যে পড়াশোনা শিখি তার একটা লক্ষ্য সুনাগরিক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা। এইসব অবশ্যই শিখতে গেলে প্রতিযোগী মনোভাব থাকতে হবে এবং ফল লাভের জ্ঞান থাকতে হবে। প্রতিযোগী মনোভাব তো প্রত্যেকেই জানো। ফল লাভের জ্ঞান আমরা কাকে বলছি? আমি শিখে কি পাবো সেই জ্ঞান আমার থাকতে হবে। আমার কাছে এই ধারণাটা যেন স্বচ্ছ হয় যে এটা যে আমি শিখছি, এটা শেখার পর আমার লাভ কি, কি লাভ হবে আমার এটা শিখে, সেই জ্ঞানটা যেন থাকে। আদারওয়াইজ কিন্তু শিখন যথাযথ হবে না। এবার দেখো, আমরা যখন কোনো কিছু শিখি, কি কি ভাবে শিখি, কৌশল, শিখনের কৌশল, এখানে কিন্তু শিখন সম্পর্কে একেবারে ডিটেলস আলোচনা করা আছে, ঠিক আছে। কি কি কৌশল? প্রথম হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। তথ্য প্রক্রিয়াকরণ হচ্ছে ইনফরমেশন প্রসেসিং। প্রত্যেকটার ইংরেজি টার্ম আমি এখানে মেনশন করে দিয়েছি বিষয়বস্তুর সাথে, কারণ পরীক্ষার সময় অনেক সময় ইংরেজি টার্ম তুলে দিলে বাংলা বুঝতে পারবে, দেখা গেল জানো না ইংরেজি টার্ম, সেক্ষেত্রে বুঝতে পারবে না। প্রত্যেককে বলবো যেগুলোর ইংলিশ টার্ম গুলো মেনশন করা আছে প্রত্যেকটা কিন্তু মনে রাখতে হবে উইথ বাংলা, বাংলা অ্যান্ড ইংলিশ বোথ কিন্তু মনে রাখতে হবে। তো আমরা ইনফরমেশন প্রসেসিং এর মাধ্যমে শিখি, মানে মনে রাখবে আমরা যখন কোনো কিছুকে দেখছি, যা কিছু তুমি দেখো সেখান থেকে তুমি একটা তথ্য বা জ্ঞান লাভ করো, অভিজ্ঞতা লাভ করো। জিনিসটা আমি ধরো দেখলাম, দেখে বলো সুন্দর, কালারটা সুন্দর, এটুকু হলেও কিন্তু তুমি একটা জ্ঞান লাভ করছো, তাই না? তো এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি সবটা হুবহু মনে রাখি না, মনে রাখতে পারি না। আমাদের মন ভীষণ সিলেক্টিভ। আমরা ততটুকুই মনে রাখি যতটা আমি মনে রাখতে চাই। এই মুহূর্তে যেমন আমি অনেক কথা বলছি, কেউ আমার কথাগুলো হুবহু সব মনে রাখতে পারবে না। তোমরা ততটুকুই মনে রাখতে পারবে যতটা তুমি ইম্পর্টেন্ট বলে মনে করছো। এটাই হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ। আমরা যখন কোনো কিছুকে শিখি সেই বিষয়টাকে না নিজের মতো করে সাজিয়ে নিই নিজের মধ্যে। আবারও বলছি, আমাদেরকে একটা জিনিস ধরো দেখানো হচ্ছে, শেখানো হচ্ছে, আমরা কিন্তু হুবহু সেটা মনে রাখতে পারি না। আমরা সেই বিষয়টা থেকে নিজের মতো করে সিলেক্ট করে নিই যে আমি কি মনে রাখবো, কতটা স্মৃতিতে ধরে রাখবো। এইটাই হচ্ছে প্রসেস করছি আমি ইনফরমেশনকে। তো আমি এই মুহূর্তে যা কিছু পড়াচ্ছি তোমরা সেখান থেকে নিজের মতো করে বেছে নিচ্ছ যে তুমি কতটা মনে রাখবে। এই কারণেই দেখবে একই বিষয় পাঁচজনকে পড়ালে পাঁচজন ভিন্ন ভিন্ন রকম ভাবে এক্সপ্লেন করবে। কেন? কারণ প্রত্যেকের ইনফরমেশন প্রসেস করার ধরন আলাদা। আমার কাছে যেটা ইম্পর্টেন্ট তোমার কাছে নাও মনে হতে পারে, তো তুমি তোমার মতামত অনুযায়ী ইম্পর্টেন্ট জিনিস বেছে নিচ্ছ নিজের মাথায়, আমি আমার মতামত অনুযায়ী বেছে নিচ্ছি। তো আমাদের মন হচ্ছে সিলেক্টিভ। আমরা যা কিছু দেখি, যা কিছু শুনি সেখান থেকে নিজের মতো করে তথ্যকে বেছে নিয়ে নিজের মাথায় স্টোর করি। এটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং। এভাবে আমরা শিখি। স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং হচ্ছে সাহায্য, কেউ তোমায় একটু সাহায্য করে নিল। স্ক্যাফোল্ডিং সংক্রান্ত আমাদের পরে একটা থিওরি আছে, আমরা সেটাও করব। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে আমাকে কেউ সাহায্য করছে শিখতে। যেমন বলে না যে সাইকেল চালানো শিখতে গেলে বাবা বা মা, দাদা, দিদি একটু ধরে দিল সাইকেলটা, আমি চালালাম। এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। টিচার তোমায় কোনো একটা কিছু করতে দিয়েছে শেখানোর ক্ষেত্রে,
তুমি একটু বেঁধে গেছো, টিচার একটু হেল্প করে দিল, একটু ক্লু দিয়ে দিল, একটু হিন্টস দিয়ে দিল, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এইভাবে শিখি। অনুকরণ তো বলার কিছু নেই, একদম কপি করে, কাউকে দেখে আমরা কপি করি অনেক সময়। আর কোনো মডেল বা নমুনার মাধ্যমে কিন্তু আমরা শিখি। এইভাবে কিন্তু আমরা শিখি। এবং একজন শিক্ষক হিসেবে তুমি যদি শ্রেণীকক্ষে এই 4টে প্রসেসের দ্বারা শেখাও, সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে ভীষণ সহজ হবে। আর যদি তুমি এই প্রসেসের বাইরে গিয়ে শেখাও, সেটা একটু বুঝতে শিক্ষার্থীদের অসুবিধা হতে পারে। ঠিক আছে? এই 4টে প্রসেসে যদি তুমি শেখাও, ধরো ওদেরকে কিছু ডেটা দিলে, ওরা নিজেদের মতো করে বুঝে কি শিখছে সেটা তুমি এবার শুনলে, এটা একটা সহজ। তুমি তাদের সাহায্য করলে, তুমি তাদেরকে বললে আমি যেরকম করছি সেটা দেখে দেখে কর, এটা একটা হতে পারে। বা তুমি কোনো মডেল বা নমুনা দেখিয়ে দিলে, বললে এবার এটা দেখে নিজের মতো বানিয়ে আনবে বা করে আনবে। এই 4টে প্রসেসে আমরা শ্রেণীকক্ষকে কিন্তু শিক্ষণের ক্ষেত্রে পরিচালনা করতে পারি, এবং সেটা কিন্তু শিক্ষার্থীদের কাছে ভীষণ ইজি ব্যাপার হবে শেখার ক্ষেত্রে। ঠিক আছে? না হলে জটিলতা সৃষ্টি হতে পারে। আচ্ছা, এবার আসবো আমি শিক্ষণের মূল একটা ফেজ, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদি বলা হয় শিক্ষণ কি, তাহলে এই স্তরটা যদি মাথার মধ্যে গেঁথে নাও, শিক্ষণকে আর কেউ তোমাকে ভোলাতে পারবে না। এই যে শিক্ষণের স্তর বা পর্যায়, এটা যদি আমরা নিজের মাথায় গেঁথে ফেলি, তাহলে কিন্তু শিক্ষণ আমাকে আর কারোর সাধ্য নেই ভোলাবে। তো দেখো, এখানে আলোচনা করা আছে যে স্টেজেস অফ লার্নিং, শিখন কিভাবে হয়। আচ্ছা, এইটা পড়ানোর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে। এখানে আমরা যে স্টেজেস গুলো পড়বো, লার্নিং এর ক্ষেত্রে যে স্টেজেস গুলো পড়ছি, আমরা কিন্তু মেমোরির ক্ষেত্রেও সেম স্টেজ পড়ে থাকি। আমরা কিন্তু স্মৃতির ক্ষেত্রেও সেম স্টেজ পড়ে থাকি। এবং 2022-এর টেটে কিন্তু এখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল যে স্মৃতির প্রথম স্তর কি, তখন উত্তর ছিল সংরক্ষণ। একইভাবে শিখনের প্রথম স্তর কি, বা বলতে পারো যে শিখন যখন শুরু হচ্ছে তারপর কোন স্তরে আসে, সংরক্ষণ। ঠিক আছে? যাই হোক, তো এখানে আমি বলছি শিখন কিভাবে হয়, ভালো করে বুঝবে। দেখো, আমরা কোথা থেকে শিখি? আমরা যা কিছু দেখছি, যা কিছু শুনছি, যা কিছু ফেস করছি, আশেপাশে যা কিছু আছে সবকিছু থেকে শিখি। তো প্রথম অবস্থায় আমরা যেটা করি সেটা হচ্ছে জ্ঞান বা অভিজ্ঞতা আমরা কিন্তু লাভ করি। ঠিক আছে? প্রথম অবস্থায় আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করি। একটা কিছু বিষয়টা তুমি দেখেছো, সেখান থেকে তোমার কিছু একটা জ্ঞান বা অভিজ্ঞতা তুমি লাভ করেছো। এই যে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ হলো, এই যে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ হলো, এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে শিখনের ফেজ, শুরু হয়ে যাচ্ছে শিখন। হ্যাঁ ম্যাম, আচ্ছা, তাহলে কেউ কেউ, ফার্স্ট স্টেজ তো এইটা হলো, মানে জ্ঞান বা হ্যাঁ বলো। অভিজ্ঞতা অর্জন হলো। তাহলে ফার্স্ট স্টেজ তো এইটা হলো, মানে জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনটাই তো ফার্স্ট স্টেজ হলো, মানে আচ্ছা, সংরক্ষণটা বলছি তো। বলছি আসছি আসছি বলছি, দাঁড়াও, একটু একটু মিউট করে দাও, খুব আওয়াজ আসছে, বলছি। আচ্ছা, এখানে ও আমাকে একটা কথা বললো, ম্যাম জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনটাই তো ফার্স্ট পেজ হলো। আচ্ছা, এখানে মনে রাখতে হবে, আমরা যখনই কোনো কিছু শিখি, এটাকে আমরা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনটাকে কোনো স্টেজের মধ্যে ধরি না। ঠিক আছে? জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়া শিখন হয় না। জ্ঞান বা অভিজ্ঞতা ছাড়া কিন্তু শিখন হয় না। জ্ঞান বা অভিজ্ঞতা আসলে তারপর শিখন শুরু হয়, এটা মনে রাখবে, এটা যেন ভুল না হয়। জ্ঞান বা অভিজ্ঞতা যখন আমার কাছে এসে পৌঁছায়, তারপর থেকে শিখন শুরু হয়, তার আগে কিন্তু শিখন শুরু হয় না। এটা মনে রাখতে হবে, এটা যেন কখনো ভুল না হয়। যতক্ষণ না জ্ঞান বা অভিজ্ঞতা এসে তোমার কাছে পৌঁছচ্ছে, সেটাকে তুমি যতক্ষণ না নিজের স্মৃতিতে সংরক্ষণ করছো, তার আগে অব্দি শিখন শুরু হয় না। এই কারণে কিন্তু আমরা জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনকে ফার্স্ট স্টেজ বলছি না। জ্ঞান বা অভিজ্ঞতা এসে আমার সামনে উপস্থাপিত হবে, তবেই গিয়ে আমি সেটাকে শিখতে চাইবো, আদারওয়াইজ প্রসেসিং শুরু হয় না। তো যেহেতু প্রসেসিং শুরু হয় জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের পর, সেই কারণে কিন্তু আমরা সংরক্ষণকেই বলি প্রথম স্তর, এবং স্মৃতির ক্ষেত্রে আমরা সেম বলি। স্মৃতির ক্ষেত্রে আমরা সেম বলি, আগে সংরক্ষণ করি। বুঝতে পেরেছো? কে জিজ্ঞেস করলে এটা, তোমার নামটা আমি পৌলমী বা কিছু একটা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হ্যাঁ। তো আমার কাছে যখন জ্ঞান বা অভিজ্ঞতা এসে পৌঁছালো, বা ধরো আমি একটা বিষয়কে দেখছি, শুনছি, জানছি, সেই বিষয়টা যেই দেখলাম, শুনলাম বা জানলাম, আমরা কি করি, সেখান থেকে কিছু একটা ধারণা কিন্তু গঠন করার চেষ্টা করি, প্রত্যেকে করি, দেখবে।
যে কোনো জিনিস তুমি রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখো কোথাও একটা ঝামেলা হয়েছে, লোকের জটলা, সেখানেও তোমার একটা ধারণা হবে নিশ্চয়ই কিছু একটা হয়েছে ওখানে। এটুকু হলেও তুমি একটা অভিজ্ঞতা সেখান থেকে লাভ করো। তো আমরা যা কিছু দেখি সেখান থেকে জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করছি। করার পর আমরা কি করছি, যেটা দেখলাম সেখান থেকে সিলেক্ট করে নিই কতটা মনে রাখবো। সব মনে রাখি না, পথঘাটে চলতে আমরা অনেক কিছু দেখি, সব মনে রাখতে গেলে মেমোরি ফুল হয়ে যাবে, সব মনে রাখি না। যতটা আমার মনে হয় মনে রাখার মতো আমি ততটা কি করি, সাথে সাথে নিজের মাথায় সংরক্ষণ করি। কোথাও যেতে গিয়ে বা কোনো কাজ করতে গিয়ে দেখবে আমরা অনেক সময় কোনো জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করলাম, আমার মনে হলো ও আচ্ছা এটা এরকম, এটা মনে রাখতে হবে, তো পরের বার আমি যদি এরকম সিচুয়েশনে পাই বা পড়ি আমি এটাই করব। এরকম একটা ফিল হয় দেখবে আমাদের অনেক সময়। তো আমরা যা কিছু দেখছি যা কিছু শুনছি সেটা যখনই নিজের মধ্যে সংরক্ষণ করছি, নিজের মতো করে অবশ্যই, কারোর মতো নয়, আমি আমার মতো করে মেমোরিতে সংরক্ষণ করছি। এই যে সংরক্ষণ করলে এখান থেকে কিন্তু শুরু হয়ে গেল তোমার শিখন। এবার তুমি সংরক্ষণ কেন করছো? নিশ্চয়ই কাজে লাগাবে বলে, তাই না? আমরা তো শুধু শুধু সংরক্ষণ করি না, আমরা সংরক্ষণ করি বিষয়টাকে কাজে লাগানোর জন্য। তো এই সংরক্ষণ করার পর মাথায় ধরে রেখেছি, সেভ করে নিয়েছি মেমোরিতে। এবার কাজে লাগানোর পালা। যখন কাজে লাগাবো সেটা হবে হচ্ছে পুনরুত্থাপন। যখন কাজে লাগাবো সেটা হচ্ছে পুনরুত্থাপন। এই পুনরুত্থাপন হচ্ছে দুটো প্রসেসে হয়। এক হচ্ছে পুনরুদ্রেক, রিকল, আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা, রিকগনিশন। ঠিক আছে? শিখন প্রক্রিয়ার তিনটে স্তর মনে রাখতে হবে। শিখন প্রক্রিয়ার স্তর কিন্তু তিনটি। কি কি? সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা। এটা হচ্ছে শিখন প্রক্রিয়ার তিনটে স্তর। সংরক্ষণ, পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা, এই তিনটে হচ্ছে শিখন প্রক্রিয়ার স্তর। এবার আমাকে অনেকে প্রশ্ন করবে, ম্যাম পুনরুত্থাপনকে তাহলে স্তর বলছেন না কেন? এখানে তো আপনি চার্টে মেনশন করেছেন। পুনরুত্থাপনকে কেন স্তর বলছেন? কেন স্তর বলছি না? কারণ পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞার মাধ্যমেই পুনরুত্থাপন হয়। আমরা রিথিঙ্ক করি পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞার মাধ্যমে। তাই শিখনের ক্ষেত্রে সংরক্ষণ, পুনরুদ্রেক এবং প্রত্যাভিজ্ঞা, এই তিনটে প্রসেসের কথা মেনশন করা হয়, যে কারণে আমরা বলি শিখনের প্রথম স্তর হচ্ছে সংরক্ষণ। আমরা যেটা দেখছি, শুনছি, যা কিছু ধারণা লাভ করছি সেটা সংরক্ষণ করছি। সংরক্ষণ আমরা অকারণে করছি না, আমার একটা কারণ আছে। কারণ একটা, আমি সেটা ভবিষ্যতে কাজে লাগাবো। ভবিষ্যতে যখনই কাজে লাগাবো, এই যে কাজে লাগানোর প্রসেসটা, এটাকে আমরা বলছি পুনরুত্থাপন। মানে রিথিঙ্ক করব, যেটা মেমোরিতে সেভ করেছিলাম সেটাকে রিথিঙ্ক করব, পুনরায় মনে করব। মনে করার সময় আমরা কি করি? রিকল করি, পুনরুদ্রেক করি। কি পুনরুদ্রেক করছি? যেটা শেখানো হয়েছে আমাকে সেটাকে আমি মনে করার চেষ্টা করছি। প্রত্যাভিজ্ঞা কি? চিনে নেওয়া। আমরা প্রত্যাভিজ্ঞা বলতে মূলত যেটাকে বুঝি সেটা হচ্ছে চিনে নেওয়া। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি আমাকে নিয়ে সবসময় এক্সাম্পলটা দিই শিখনের স্তর বা পর্যায় বোঝাতে, এখনো সেটাই দেব। কি এক্সাম্পল? এই মুহূর্তে তোমরা আমার কাছ থেকে সিডিপি সংক্রান্ত জ্ঞান বা অভিজ্ঞতা লাভ করছো এবং নিজেদের প্রয়োজন মতো বা নিজেদের কাছে যতটুকু মনে হচ্ছে মেমোরিতে সেভ করব সেটা সংরক্ষণ করছো। এবং যখনই তুমি আমার প্রদত্ত জ্ঞান বা অভিজ্ঞতাকে নিজের মধ্যে সংরক্ষণ করা শুরু করলে, শুরু হয়ে গেল তোমার সিডিপি শেখার প্রসেস। ঠিক আছে? আবারও বলছি, আমার প্রদেয় জ্ঞান বা অভিজ্ঞতাকে যখনই তুমি নিজের মধ্যে স্টোর করা শুরু করলে, তোমার কিন্তু শুরু হয়ে গেল সিডিপি শেখার প্রসেস। এবার তুমি স্টোর কেন করছো? মেমোরিতে কেন সেভ করছো? কারণ একটাই, সেটা হচ্ছে তোমাকে সিডিপি এক্সামে গিয়ে, প্রাইমারি টেট এক্সামে গিয়ে এটাকে উগরে আসতে হবে, লিখে আসতে হবে, তাই না? তো তুমি সেই কারণে কিন্তু সংরক্ষণ করছো। এবার সংরক্ষণ করে নিয়ে তুমি যথারীতি যাবে এক্সামিনেশন সেন্টারে, সেখানে গিয়ে তুমি পুনরুত্থাপন করবে। কি করে পুনরুত্থাপন করবে? সবার প্রথম কোয়েশ্চেনটা দেখে তুমি যা যা কোয়েশ্চেন এসছে সেখান থেকে খোঁজার চেষ্টা করবে যে আমি যা যা পড়েছি সেখান থেকে কি কমন এসছে, বা এটা কোন টপিক থেকে সেই কোয়েশ্চেনটা।
এই কোশ্চেনটা কোন টপিক থেকে এসছে, তুমি কিন্তু রিকগনাইজ করছো, প্রত্যাভিজ্ঞা করছো, চিনে নিচ্ছ। অথবা আমরা মাল্টিপল চয়েস কোশ্চেন করি, সঠিক উত্তরটা তুমি বেছে নাও, চিনে নাও, দ্যাট ইজ রিকগনিশন। রিকগনাইজ করছো। রিকল কখন করছো, যে কোশ্চেনটা এসছে সেটা তুমি মনে করছো যে এইটার উত্তর যেন আমি কি পড়েছিলাম বা এটা আমি জানতাম, এখন গুলিয়ে যাচ্ছে, আমি তো ক্লাসে পড়েছি বা বইতে পড়েছি বা নোটসে পড়েছি, মনে করছো, এটা হচ্ছে রিকল। ঠিক আছে? তোমরা যে কোনো বিষয় যখনই আমাদের সামনে উপস্থাপিত হয়, নিজের মতো করে বিষয়টাকে বুঝে নিজের মধ্যে সংরক্ষণ করি, তারপর সেটাকে পুনরুদ্রেক করি আর প্রত্যাভিজ্ঞা করি। এর মাধ্যমেই কিন্তু আমাদের শিখন সম্পন্ন হয়। আচ্ছা, এইটুকু কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, তাহলে তো ওই মানে পুনরুদ্রেক আর পুনরুত্থাপনের এই প্রত্যাভিজ্ঞার মধ্যেই পুনরুত্থাপনটা ঢুকে আছে, তাই তো? অ্যাকচুয়ালি উল্টো বললে, পুনরুত্থাপনের মধ্যে পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা ঢুকে আছে। মানে বিষয়টাকে বোঝো, আমরা রিথিঙ্ক করছি, ঠিক আছে? রিথিঙ্কের প্রসেস কি? রিকল করা আর রিকগনিশন করা। রিথিঙ্ক যখন করছো, রিথিঙ্ক করার সময় একটা তুমি রিকল করতে পারো আর একটা রিকগনিশন করতে পারো, ঠিক আছে? এই দুটোর মাধ্যমেই আমরা রিথিঙ্কটা করি, মানে পুনরুত্থাপন করি এই দুটো প্রসেসে। সেই কারণে আমরা পুনরুত্থাপনকে আলাদাভাবে আর শিখনের স্তর হিসেবে ধরি না। আমরা বলি প্রথমে আমরা সংরক্ষণ করি, তারপর সংরক্ষিত বিষয়টাকে আবার পুনরুদ্রেক করি বা রিকল করি, মনে করার চেষ্টা করি, আর একটা হচ্ছে চিনে নিই। এই তিনটেকে আমরা শিখনের স্তর বলি। বুঝতে পারলে? হ্যাঁ হ্যাঁ, ওই স্তরগুলো যেহেতু আপনি ওই সংরক্ষণ, পুনরুদ্রেক আর প্রত্যাভিজ্ঞা বলেছিলেন, ওই জন্য আর কি ব্যাপারটা এবার ক্লিয়ার হয়ে গেছে। এইটা এইটা অ্যাকচুয়ালি আমরা মেনশন করি পুনরুত্থাপন বলে বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে? আমরা পুনরুত্থাপনটা আচ্ছা বোঝানোর আচ্ছা। সুবিধার জন্য মেনশন করি। এইখানটায় লেখা আছে, এই যে আমি এখানটা লেখা আছে, ঠিক আছে? এখানটা দেখে নেবে। এখানে পুনরুত্থাপনের পর আমি কোনো স্তর উল্লেখ করিনি, এই জন্যই চার্টটা দেওয়া। এই জন্যই চার্টটা দেওয়া, মনে রাখবে। এখানে প্রত্যাভিজ্ঞা, ঠিক আছে? এখানে কিন্তু এই তিনটে স্তর। আচ্ছা, এবার এখানে আসি। দেখো, আমরা এই যে অভিজ্ঞতা অর্জন করি, কিভাবে অভিজ্ঞতা অর্জন করছি, সংরক্ষণ বা ধারণ সংরক্ষণ কিভাবে করছি, যেগুলো আমি এতক্ষণ বললাম, এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে। এইবার এখান থেকে আমি একটা জিনিস একটু আলোচনা করে দেবো, সেটা হচ্ছে আমরা যে সংরক্ষণ করি মানে স্মৃতিতে ধরে রাখি। তুমি একটা বিষয়কে দেখছো, দেখে নিজের মাথায় স্টোর করছো, কখন ভালোভাবে তুমি স্মৃতিটা সংরক্ষণ করতে পারবে, মনে রাখতে হবে সংরক্ষণ কখন ভালো হবে, এটা কিন্তু বেশ কিছু বিষয়ের উপর নির্ভরশীল। কি কি বিষয়? ফার্স্ট অফ অল, যেটা আমি বলছিলাম, যে সিডিপি কে ভালোভাবে বুঝতে হবে। যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে আমি তখনই ভালোভাবে সংরক্ষণ করতে পারবো, সংরক্ষণের অপরিহার্য শর্ত হচ্ছে বোধগম্য হতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে। দেখবে একটা বিষয় তুমি যত বেশি প্র্যাকটিস করবে, এই যে রিলেট করে পড়বে, হ্যাঁ, সিডিপি যখন পড়বে না, বিষয়গুলোকে নিজের সাথে রিলেট করবে, পারিপার্শ্বিক অবস্থার সাথে রিলেট করবে, দেখবে সব মাথায় থাকবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে দেখবে বিষয়টা তত সহজ। আর যদি প্র্যাকটিস না করো তাহলে যতটুকু তুমি ওই মনে রেখেছিলে সেটাও ভুলে যাবে। যদি কোনো বিষয় সাম্প্রতিক বা এখনকার হয় তাহলে কিন্তু সংরক্ষণ বেশি ভালো হয়, এটা মনে রাখতে হবে। মানে যত কাছের বিষয় হবে, মানে ধরো আমি তোমায় আজকে একটা বিষয় পড়িয়ে 1 সপ্তাহ পর যদি সেই বিষয়টা জিজ্ঞেস করি, তোমার সেটা যতটা না ভালো মনে থাকবে। আমি যদি 6 মাস পরে জিজ্ঞেস করি, তুমি কিন্তু অনেকটা ভুলে যাবে। এখানে সেটাই বলা হচ্ছে যে যদি সাম্প্রতিক হয় তাহলে কিন্তু সংরক্ষণটা ভালো হয়, মানে আমরা তাহলে কিন্তু সেটা আমাদের স্মৃতিতে বেশিক্ষণ থাকে না। এটা হচ্ছে সংরক্ষণের শর্ত। আরো আছে, ভালোভাবে মনে রাখতে গেলে আমাকে কিন্তু সুস্থ হতে হবে, সেটা শারীরিক মানসিক দিক থেকে। এখন দেখা গেল আমার শরীরটা অসুস্থ, তাহলে একদিকে যেমন আমি শিখতে চাইবো না, সংরক্ষণ তো দূরের কথা, আমার মন মন মনোনিবেশই করতে পারবো না। শরীর অসুস্থ নিয়ে তো আমি আর মনোনিবেশ করতে পারবো না, তাই না? তো আমায় কিন্তু ভালো সংরক্ষণ করতে গেলে
সুস্থ শরীর এবং অবশ্যই মানসিক দিক থেকে ভালো। এখন কোনো চিন্তা আছে, আমার মাথায় আমি একটা চিন্তা নিয়ে বসে আছি, তাহলে অন্য কিছুতে আমি মন দিতে পারবো না, আমার মাথায় ওই চিন্তাটাই ঘুরবে। তো আমাকে কিন্তু ভালো সংরক্ষণ করতে গেলে এইগুলো মাথায় রাখতে হবে। অতিরিক্ত মানসিক চাপ থাকলে আমরা কিন্তু ভালো মনে রাখতে পারি না কোনো বিষয়কে। দেখবে আমরা যদি কোনো টেনশনের মধ্যে থাকি, কোনো কিছু মনে থাকে না, একটা গুলিয়ে যায় সবকিছু যেন। নিজের সাথে রিলেট করবে, প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সংরক্ষণ ভালো হবে না। আচ্ছা, এবার এখানটায় এই যে পুনরুত্থাপন, যেটা আমি তোমাদের বলছিলাম, পুনরুত্থাপন দুভাবে হয়, পুনরুদ্রেক আর প্রত্যাবিজ্ঞা, মানে চিনে নেওয়া। আমি অলরেডি এটা বলে দিয়েছি। আচ্ছা, দেখো এখানে পুনরুদ্রেকের বা এই যে রিকল যে বিষয়টা আমি বলছিলাম, এটা দুভাবে হয়। একটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক আর একটা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভীষণ ভালোভাবে পড়তে হবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। দেখো, প্রত্যক্ষ পুনরুদ্রেক কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট এটা। প্রত্যক্ষ পুনরুদ্রেক যখন কোনো বিষয়কে আমরা মনে করার ক্ষেত্রে প্রত্যক্ষভাবে যুক্ত অভিজ্ঞতার সাহায্য নিই, সেটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক। কিরকম? পলাশির যুদ্ধের কথা ভাবলে আমার মির্জাফরের কথা, তিনি হচ্ছেন মির্জাফর, ডিরেক্ট মনে পড়ছে। পরোক্ষ কি? পরোক্ষ হচ্ছে যখন কোনো বিষয়কে মনে করার ক্ষেত্রে পরোক্ষভাবে যুক্ত অভিজ্ঞতার সাহায্য নেওয়া হয়, তাকে পরোক্ষ পুনরুদ্রেক বলে। কিরকম? রাম আর শ্যাম দুই বন্ধু, এবার শ্যামের ভাই হচ্ছে যদু। রামের কথা মনে করলে যদি যদুর কথা মানে যদুর নাম নিতে হয়, তাহলে যদু হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। কিরকম হলো বিষয়টা তাহলে? রাম আর শ্যাম তো দুই বন্ধু, শ্যামের ভাই যদু, কিন্তু আমি শ্যামের ভাইয়ের কথা বলে রামের কথা মনে করছি, মানে আমি কিন্তু শ্যামের কথা বলে রামের কথা মনে করছি না। শ্যামের একটা ভাই আছে যদু, তাকে তার কথা মনে করলে আমার মনে পড়ছে যে আরে রাম বলে তো একটা ছেলে ছিল। তাহলে পরোক্ষ পুনরুদ্রেক হচ্ছে কোনো একটা কিছুর সাহায্য নিয়ে। দেখবে আমরা অনেক সময় বলি, মানে বলছি আগে কোথায় দেখেছি, বা কাউকে দেখে মনে হয় আরে ওকে দেখতে না আমার একটা অমুক আত্মীয়ের মতো। এগুলো হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। কাউকে দেখে একটা কারোর কথা দূর সম্পর্কে মনে পড়ছে, এগুলো হচ্ছে পরোক্ষভাবে যখন হচ্ছে। আর যদি ডিরেক্ট ধরো দুই ভাই বোন, দুজন ভাই বোন সেম সেম দেখতে আছে, একজনকে দেখলেই আমার মনে পড়ে যাচ্ছে আর একজনের কথা ডিরেক্ট, তখন কিন্তু সেটা হয় প্রত্যক্ষ পুনরুদ্রেক। তো চিনে নেওয়ার ক্ষেত্রে এই দুরকম ভাবে আমরা চিনতে পারি। এক হচ্ছে ডিরেক্ট যে বস্তুটা আমি চিনতে চাইছি সেটাকে চিনে নিই, আদারওয়াইজ কোনো একটা ভায়া হয়ে, কোনো একটা বিষয়কে ভায়া করে কারোর একটা কোনো একটা বিষয়ের মাধ্যমে আমি আসল বিষয়টাকে মনে করতে পারি, এটা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। ঠিক আছে? আচ্ছা, প্রত্যাবিজ্ঞা মানে তোমাদের বলেছি চেনা। যেমন চেনা কোন কোন ক্ষেত্রে হয় দেখো, চেনার ক্ষেত্রে আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে এরকম, সেটা আমরা চিনে নিতে পারি কঠিন না জটিল, বা কোন চ্যাপ্টার থেকে এসছে, কোন টপিক থেকে এসছে, এটা আমরা একটা চিনে নিই। আরেকটা হচ্ছে আমরা যখন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যাটেন্ড করি, তখন কিন্তু আমরা সেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে থেকে সঠিক অ্যান্সারটাকে চিনে নিই। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে না 48 সালে না 45 সালে। এখান থেকে কিন্তু তুমি মাল্টিপল চয়েসে চিনে নিচ্ছ যে 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যদিও শিখনের আরো পোর্শন আছে, এখানেই শেষ নয়। ঠিক আছে, এখানেই শেষ নয়, শিখনের আরো পোর্শন আছে। যাই হোক, তো আজকে যেহেতু ডেমো ক্লাস, আমি বিস্তারিত আর গেলাম না, তাও যতটা সম্ভব শিখন বিষয়টাকে আমি এখানে ডিটেলে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করলাম। আচ্ছা, যতটুকু পড়ালাম কি বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, ঠিকঠাক বোঝা গেছে। আচ্ছা, এটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন, যে যতটুকু পড়ালাম তোমরা বুঝতে পেরেছো কিনা, এই রেসপন্সটুকুই চাই, আর কিচ্ছু না। তো যাই হোক, এটা হচ্ছে শিখনের জাস্ট, এখনো কিন্তু শিখনের প্রকার আছে, অনেক কিছু আছে। শিখন এখানেই শেষ নয়, শিখনের অনেক থিওরিজ আছে,
তো শিখনটা আমি জাস্ট একটা বেসিক ধারণা তোমাদের দিলাম, ঠিক আছে, যেহেতু আজকে ডেমো ক্লাস, বেশি বিস্তারিত আমি গেলাম না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা পৌলমী, বলো। কিছু বোঝা যায়? পৌলমী, তোমার কথা একদম শোনা যাচ্ছে না, একটা বৃষ্টি আওয়াজ আসছে, একদম তোমার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না। ম্যাম বলছিলাম বিস্তারিত পড়াবেন প্লাস এমসিকিউ করাবেন, তাই তো? অবশ্যই অবশ্যই আর তার বিস্তারিত সঙ্গে পড়াবো। সিটেটও করাবেন নাকি? না দেখো, যেহেতু দেখো একসাথে একটা ক্লাসে এত কিন্তু পসিবল হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে ব্যাচটা শুরু হচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের ব্যাচ, প্রত্যেকেই জানো। সিটেট এর ক্ষেত্রে আমি একটা না, কথা আমার একটু বলে পেডাগগির দিই। জন্য বলছিলাম, পেডাগগির জন্য আচ্ছা, বলছিলাম। আসছি আসছি আসছি। একটা ধারণা স্বচ্ছ করে নাও, তোমরা সাবজেক্টের পেডাগগি করো, আমি যেটা বলি এটা আমার মতামত, সিডিপি তে আলাদা করে পেডাগগি হয় না। কেন হয় না আমি এটা প্রত্যেক বছর আমার স্টুডেন্টদেরকে বলি। পেডাগগি অর্থাৎ আমরা যেটা পড়ি, মানে বাংলা ঠিক আমি কি বলবো, কোনো বিষয়কে সঠিকভাবে শেখার যে কৌশল, এটাই হচ্ছে পেডাগগিতে শেখানো হয়, ঠিক আছে। কোনো বিষয়কে ছাত্রছাত্রীদের সঠিকভাবে কি করে আয়ত্ত করাবে, সঠিক শিখন কৌশল, এটা পেডাগগিতে শেখানো হয়। তুমি যদি এখন ম্যাথ করতে যাও, ম্যাথের একটা আলাদা পেডাগগি থাকে, সেখানে দেখবে কি উল্লেখ থাকে। আচ্ছা পৌলমী, এখন কি দিয়ে স্টার্ট করব সেটা আমি বলতে পারছি না, আমাদের ক্লাস কিভাবে সাজানো হবে সে কিছুই আমি জানি না, সিলেবাস কিভাবে ডিস্ট্রিবিউট করা হবে, আমরা আরেকজন ম্যাম আছে জানো তোমরা, সেগুলো পরে স্যার বলে দেবেন, ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম, পেডাগগি হচ্ছে আমরা যদি ম্যাথ করতে যাই, ইংলিশ করতে যাই, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা ইভিএস করতে যাই, সেখানে দেখবে পেডাগগি পোর্শনে আমরা যেটা পড়ি যে কিভাবে এই বিষয়টাকে, ম্যাথকে কিভাবে ছেলে মেয়েদের মধ্যে আরো ভালো করে শেখানো যায়, কোন ধরনের শিখনের দ্বারা ম্যাথ শেখানো সহজ, পেডাগগিতে আমরা এটা পড়ি। সিডিপির ক্ষেত্রে আমি আলাদা করে পেডাগগি হয় না এই কারণেই বলি, সিডিপি পুরোটাই পেডাগগি, সম্পূর্ণটাই চাইল্ড সেন্ট্রিক, শিশু কেন্দ্রিক, শিশু কিভাবে শিখছে, শিশুর কিভাবে বিকাশ হচ্ছে, সবটা পেডাগগি মানে চাইল্ড ডেভেলপমেন্টে আমি বলি আলাদা করে পেডাগগি নেই, সব পেডাগগির মতো। দ্বিতীয় কথা যেটা বলছিলে সিটেট, দেখো একটা কথা বলি, এটা আমার অনেকে ফোনেও জিজ্ঞেস করে যে ম্যাম সিটেট এর সিলেবাস কি আলাদা। একটা কথা বলি, যারা প্রাইমারি টেট, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, সিটেট এর প্রিপারেশন এমনি হয়ে যায়, কারণ সিলেবাস মোটামুটি সেম, দু একটা টপিক সিটেট এ একটু এক্সট্রা আছে, আদারওয়াইজ কিছু না। এখানে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে সিটেট এর কোয়েশ্চেনটা ইংলিশে হয়, এটা একটা সমস্যা, অনেকের ইংলিশে বুঝতে অসুবিধা হয়। তো আমি যে নোটস গুলো প্রোভাইড করব, হয়তো কোয়েশ্চেন আমি ইংলিশে ট্রান্সলেট করে দেবো না, সেটা পসিবল নয়, কারণ এখানে অনেক সবাই ম্যাক্সিমাম প্রাইমারি টেটের জন্য, তো সেখানে ইংলিশে ট্রান্সলেট বাংলার সাথে খুব, মানে সেটা অনেক সময় সাপেক্ষ আমার জন্য। তো আমি কি করি, নোটস এর মধ্যে মোটামুটি ইংলিশ টার্ম গুলো মেনশন করে দেওয়ার চেষ্টা করি, তো মোটামুটি ওই টার্ম গুলো পড়ে তুমি কিন্তু সিটেট এর কোয়েশ্চেনেও আনসার করে আসতে পারবে, কারণ তুমি নোটসে ইংলিশ টার্ম গুলোর সাথে পরিচিত হচ্ছে বাংলা পড়ার সাথে সাথে। এই কারণেই আমি ইংলিশ টার্ম গুলো মেনশন করে দেবো, যাতে সিটেট এর জন্য সুবিধা হয়। আর সিটেট এর সিলেবাস আলাদা কিছু নেই, দু একটা টপিক জাস্ট এক্সট্রা আছে ওয়েস্ট বেঙ্গল টেটের থেকে, এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল টেটের প্রিপারেশন নিচ্ছে তারা কিন্তু সিটেট এর অনায়াসে সিটেটে বসতে পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা এমসিকিউ তো থাকবেই, আর আমার আমার আরেকটা যেটা রিকোয়েস্ট, আমি সবাইকে শুরু থেকে বলি আমার ক্লাসগুলো লাইভ লাইভ করার চেষ্টা করবে, কারণ আমি কিন্তু একটু ক্লাসে ভাস্ট যাই, মানে আমি একটু ক্লাসে ডিটেল আলোচনা করি, আমি কিন্তু একটু থিওরিটিক্যাল পোর্শনে জোর দিই, কারণ সিডিপি তে একটু ডিটেল না পড়লে কিন্তু তোমার যদি একদম গ্রাসরুট লেভেল থেকে সিডিপি যদি না পড়ো, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমি আমার প্রত্যেক স্টুডেন্টকে বলি, উপর উপর সিডিপি পড়ে স্কোর করা যায় না। সিডিপি যদি স্কোর করতে চাও, সিডিপি প্রচুর স্কোরিং, তবে ভীষণ ডিটেল পড়তে হবে, এবং যদি খেয়াল করে দেখো আমার নোটস এর মধ্যেও যতটা সম্ভব ডিটেল কিন্তু আমি তুলে দেওয়ার চেষ্টা করি। এর আরেকটা কারণ আছে, অনেক স্টুডেন্ট আমার রিকোয়েস্ট করে ম্যাম বই কেনা আমার পক্ষে পসিবল নয়, আপনার নোট পড়লে হবে। আমি চেষ্টা করি আমার নোটে এতটুকু প্রোভাইড করে দেওয়ার যাতে বই না পড়তে হয়। তবে কাউকে আমি এটা বলি না যে বই পড়ো না, অবশ্যই পড়ো, জানার কোনো শেষ নেই। তো যার মনে হবে যে আমি আরো জানবো আরো শিখবো, অবশ্যই বই কেনো, আগামী দিনে ক্লাসে আমি সেটাও আলোচনা করে দেবো। অনেকে জিজ্ঞেস করে কি বই ফলো করবো ম্যাম, কোন রাইটারের বই, সেটাও আলোচনা করে দেবো, অসুবিধা কিচ্ছু নেই। তো যদি মনে হয় কারোর যে ম্যাম আমার কাছে ডিএলএড এর বুক গুলো আছে ওটা পড়লে হবে, যার কাছে যেটা আছে সেটাই পড়ো। বাকি বাকি তোমার ক্লাসে তোমায় আমি তৈরি করে দেবো,
যদি তুমি ক্লাসটা রেগুলার ফলো করো, ঠিক আছে? অনেক বই কিনে নিলাম, অনেক রাইটারের বই, আমি আদতে কিছু বুঝলাম না, শিখলাম না, তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আগে মাইন্ডসেট রাখতে হবে যে আমাকে লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে, যাতে আমি লাইভ ক্লাসে বিষয়টা বুঝে নিতে পারি। একবার যদি বুঝে নাও, দেখবে কোশ্চেন সলভ করাটা কতটা সোজা, তুমি রিলেট করে নিতে পারবে কোশ্চেনটা কোথা থেকে দিয়েছে বা আনসার কি হতে পারে। সিডিপি কিন্তু এরকম একটা জায়গা পড়ে অনেক কোশ্চেন আনসার করা যায়, একটা বেসিক ধারণা থেকেও আনসার করা যায়। যাই হোক, এগুলো পড়তে পড়তে অভ্যস্ত হবে, একদিনে কারো হয় না। বা আমার নিজের ওই যে বিষয় পড়ানোর যে স্বাচ্ছন্দ্য বোধটা, এটা একদিনে আসেনি। যে কোনো বিষয় মনে রাখবে একদিনে তো হয় না, দীর্ঘদিন সেটা চর্চা করতে হয়। তো আমিও সেটাই বলবো, কেউ কিন্তু অধৈর্য হয়ে পড়বে না। অনেকে বোর ফিল করে, অবশ্য না। বেশ কিছু টপিক আমরা সিডিপিতে এমন পাই, সাইকোলজি যেহেতু ভীষণ ইন্টারেস্টিং, ক্লাস করলে ভালো লাগে শুনতে, ঠিক আছে? আর যেটুকু পড়াবো সেটা একটু বাড়িতে ঝালিয়ে নেবে। নোটস তো তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, যেটা যেদিন পড়ানো হবে সেই নোটটা একটু বাড়িতে পড়ে নেবে, সাথে সাথে রাত্রিবেলা হয়তো যেদিন ক্লাস শেষ হলো রাতে একটু পড়ে নিলে। কোনো কিছু রেখে দেবে না যে পরে পড়বো, ঠিক আছে? ক্লাস হচ্ছে, রেগুলার চর্চায় থাকতে হবে। আমি আমার সাবজেক্টে বলছি, অন্য সাবজেক্ট আমি জানি না, আমার সাবজেক্টে বলছি, এরপর যখন থিওরিজ গুলো পড়বে রেগুলার চর্চায় থাকতে হবে আর ডিটেল জানতে হবে। যদি সেটুকু ধৈর্য না থাকে, আমি ডিটেল পড়বো না, এইরকম মনোবৃত্তি থাকলে কিন্তু পরে আফসোস করা ছাড়া গতি থাকবে না যে আমি তো সিজিপিতে স্কোর করতে পারি। ডিটেল না পড়লে, আমি শুরু থেকে সবাইকে একটাই কথা বলি, সিডিপিতে ডিটেল পড়তে হবে, আদারওয়াইজ স্কোর করা ইম্পসিবল, ঠিক আছে? যারা ডিটেল পড়েছে তারা ভালো স্কোর করতে পারবে, আর যারা পড়েনি বা পড়বে না তারা কিন্তু ওই শুধুমাত্র ওই বাজার চলতি কিছু প্র্যাকটিস সেট সলভ করে বা এই ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট থেকে প্র্যাকটিস সেট জোগাড় করে সলভ করে কিন্তু সিডিপি শেখা যাবে না। আমি প্রথম দিনেই আমার সব স্টুডেন্টদেরকে এই ধারণাটা স্পষ্ট করে দিই। তো যাই হোক, ভালো লাগলো ক্লাস করে, আশা করি। এখনো কি বাজে সাউন্ড আসছে আমি কথা বললে? না না না, বলো বলো, এবার বলো, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি যাদের ধরুন এডুকেশন ছিল না, মানে আমার যেমন এডুকেশন ছিল না হায়ার সেকেন্ডারি লেভেলে, তো আচ্ছা, তাদের ক্ষেত্রে কি এই সিডিপিটা বুঝতে কি একটু প্রবলেম হবে বা অসুবিধা হবে? এরকম অনেকে বলে যে যাদের ছিল না, এটা কঠিন বিষয় একটা, তো সেইভাবে ডেপথে যাওয়া যায় না, বা আর এটাও তো ঠিক অঙ্কের মতো ডেপথে না গেলে ঠিকভাবে আমরা বুঝতে পারবো না, বা এমনই ইন্টারেস্টিং যদি একবার বুঝে যায়, সে থেকে আপনি যেমন বললেন যে একটা বুঝলে অনেক আনসার কিন্তু করা যায়, সেইটা আমি বলছি যে এডুকেশন সাবজেক্ট না না থাকলে পড়লে, এইচএসে সেটাতে কি কোনো প্রভাব ফেলে এর ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, তুমি পৌলমী এইচএস এ এডুকেশন পড়োনি, তারপরে তো আর তোমার এডুকেশন, তাহলে এডুকেশন রিলেটেড তো কোনো ধারণা তোমার নেই, তাই বলতে চাইছো তুমি, তাই তো? মানে হ্যাঁ, তারপরে সিডিপির ক্ষেত্রে যে, ডিএলএড এ যাই, সিডিপির হ্যাঁ বই হ্যাঁ হ্যাঁ, পড়েছি এই যা। ডিএলএড এ যা পড়েছো, আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এডুকেশন পড়িনি মানে যে আমার কাছে বিষয়টা কঠিন হবে, এটা সম্পূর্ণ একটা মিথ। তুমি যদি নিজে না ফেস করে থাকো, তুমি বললে অনেকে বলে, এই কথাটা কখনো এটা ভুল বলবে না। ধারণা। হ্যাঁ, আমি বলি একটুখানি শুনে নাও। এই যে বললে অনেকে বলে, তুমি তো ফেস করোনি এখনো, তো অনেকের বলাটাকে যদি তুমি আগেই মাথায় ঢুকিয়ে নাও যে সিডিপি কঠিন হবে বিকজ আমি কোনোদিন পড়িনি, তাহলে সেটা কিন্তু তুমি কখনো শিখতে পারবে না। তো আগে থেকে তুমি এই যে কঠিন হবে বা অনেকে বলে, তুমি যতক্ষণ না নিজে ফেস করছো সেটাকে অ্যাকসেপ্ট করো না, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে, সিডিপি একটুও কঠিন নয়, বিশ্বাস করো, যারা কোনোদিন এডুকেশন পড়েনি আমি তাদের ক্ষেত্রেও দেখেছি সিডিপি একটু কঠিন নয়। ইভেন আমার প্রচুর স্টুডেন্ট আছে, ইএমএস এ আছে, এমন অনেক ছেলে মেয়েকে আমি পড়িয়েছি যারা এক সময় বলতো, প্রথম দিন ক্লাসে এসে বলেছে, ম্যাম আমার সিডিপির কোনো ধারণা নেই, আমি যেটুকু ওই বইটই দেখে পড়েছি আমার ভীষণ কঠিন লাগে, আমি কিছু বুঝি না। হ্যাঁ, সেই এক্স্যাক্টলি আমার স্টুডেন্টরা, ক্ষেত্রেও তাই, ওই হ্যাঁ কোহলবার্গের বলছি, থিওরি না মাথার ওপর দিয়ে যায় আমার। আচ্ছা বলছি, সেই স্টুডেন্টটি 2022 সালে যে টেটটা হয়েছিল জানো, প্রচুর সংখ্যক, মানে ওটা অনেকদিন পর একটা টেট, এবং প্রচুর সংখ্যক ছেলে মেয়ে ওখানে কোয়ালিফাই করেছিল। অনেকে বলতে পারো ম্যাম কোশ্চেন ইজি এসেছিল, আমি জানি না ইজি কঠিন আমি বলবো না এখন, বাট সেই ছেলে মেয়েগুলোই পরে বলেছে, ম্যাম এত ইজি আমার কাছে সিডিপি কখনো লাগেনি, ঠিক আছে? তো সিডিপি কে বুঝতে হবে, এবং তার জন্য আছি তো, এটুকু বিশ্বাস রেখে ক্লাস করবে। প্রথম কথা, কঠিন কোনো কিছু এটা ভেবে নিলে হবে না। যেমন আমার ক্ষেত্রে আমি ভাবি ম্যাথ খুব কঠিন, কারণ আমি শিখতে চাই না, আমার কাছে ওটা সারা জীবন কঠিন থাকবে।
তো তুমি যদি সিডিপির ক্ষেত্রে প্রথমেই ভেবে নাও এটা খুব কঠিন, তাহলে তুমি কিন্তু শিখতে পারবে না। তো এই ধারণাটাকে সম্পূর্ণ বাইরে ফেলে আমি একটাই কথা বলবো, সিডিপি পড়ার একটা ট্রিক আছে। ট্রিকটা হচ্ছে এটাই, সিডিপি যখন পড়বে বিষয়টা দেখবে ভীষণভাবে রিলেটেড, সেটা হয় তোমার সাথে নয় তোমার পারিপার্শ্বিকের সাথে। সবসময় একটা রিলেশন খোঁজার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তারপরে তুমি এসে বলো যে একটু কঠিন কিনা। তুমি যত যার থিওরি যা কিছু বলে দাও, অনেক সময় বই দেখে আমাদের মনে হয় কঠিন। আমি তো করাবো, ক্লাসে যখন করবে আমি যখন বলবো বিষয়গুলো, দেখবে কতটা ইজি। কোনো থিওরি কঠিন না। তোমাদের প্রাইমারির জন্য যতটুকু সিলেবাস আছে, প্রাইমারিতে যেটুকু সিলেবাস আছে একদম ইজি, এবং একদম স্কোর করা একটু জটিলতার বিষয় নয়। প্রাইমারি টেটে সিডিপির যেটুকু সিলেবাস আছে একটু কঠিন নয়, ঠিক আছে? এই মাইন্ডসেট রেখে তারপরে এগো। যা পড়বে, যখনই পড়বে সিডিপি থেকে সবসময় রিলেট করবে। অন্ধের মতো মুখস্থ যে করবে সে সিডিপি পারবে না। এটা হচ্ছে সিডিপি কে বোঝার ট্রিক। বুঝে পড়া, রিলেট করা নিজের সাথে প্রত্যেক মুহূর্তে, দেখবে তাহলে কিন্তু বিষয়গুলো ভীষণভাবে তুমি অভ্যস্ত হয়ে পড়বে, মানে ভালো লাগবে তখন। তুমি না বুঝে পড়লে তোমার কঠিন লাগবে, আর কিছুই না। তো যাই হোক, অনেক কিছু বললাম, আহ ম্যাক্সিমাম জনই লেফট হয়ে গেছে। যাই হোক, ভালো লাগলো ক্লাস করে। আর পৌলমী, চিন্তার কিছু নেই, তুমি ক্লাস করতে থাকো। যে এখন তোমার যেটা মনে হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য সেশন, বা যখন সিলেবাস শেষ হয়ে যাবে, তুমি এসে আমায় বলবে যে না ম্যাম, এখন আমি সিডিপি অনেক পারি। আমার এটা এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে তোমায় বললাম, চিন্তার কিচ্ছু নেই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ওকে আজকে ম্যাম, আর থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আজকে যেটা পড়ালাম এটা তো ছোট্ট করে পড়ালাম, পরবর্তী দিনে আরো বিস্তারিত আমরা যাব। আর যার যেখানে অসুবিধা হবে, একটা কথাই বলবো, আমাদের গ্রুপ থাকবে জানো প্রত্যেকে। যার যেখানে অসুবিধা হবে গ্রুপে ইন্টারাক্ট করবে, কোনো কিছু জমিয়ে রাখবে না। গ্রুপে জিজ্ঞেস করবে, বা যাতে আমরা পরের দিন ক্লাসে সেটা আলোচনা করতে পারি। আমরা এভাবেই ক্লাসটাকে এগোই প্রত্যেকবার, তো এবারও সেটাই হবে আশা করছি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর যেটা পড়ালাম একটু, যার কাছে যা আছে ডিটেলস একটু পড়ে রেখো। তারপরে পরে নেক্সট ক্লাস থেকে কিভাবে কি শুরু হচ্ছে স্যার একটা রুটিন করে দেবেন। শিডিউল কিভাবে হবে, কি সিলেবাস থাকবে, মানে জানো যে আরেকজন ম্যাম আছেন, তো আমাদের সিলেবাস কিরম ভাবে কি থাকবে সবটাই বলে দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। গুড নাইট ম্যাম। গুড নাইট ম্যাম।